একটা সময় ছিল যখন প্রশ্ন করা হতো আপনার প্রিয় ক্রিকেটারকে। স্বাভাবিকভাবেই পুরুষ ক্রিকেটারকে এটাই ধরে নেওয়া হতো। কিন্তু বাংলাদেশের ক্রিকেট এখন এতটা এগিয়েছে, তাতে একটা প্রশ্ন সাথে এড করতে হয়, আপনার প্রিয় নারী ক্রিকেটারকে। এখন এর উত্তরটা একেক রকম আসতে পারে। বাংলাদেশের ১ম নারী সুপারস্টার ক্রিকেটার সালমার কথা অনেকে বলবেন, জাহানারার কথা অনেকে বলবেন, হালের মারুফা, অনেকে তো নিজেদের মারুফিয়ানও দাবি করেন, তার কথা বলবেন। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি যার কথা বলবো, এখন যে তুলনাটা দিব তাতে অনেকে তো একটু ভ্রু কুঁচকাতে পারেন, তাও বলি। আমি মনে করি সৌরভ গাঙ্গুলী ভারতের ক্রিকেটে যে কাজটা করেছেন, যে সাহসের সাথে ক্রিকেট খেলা, চোখে চোখ রেখে সবার সাথে ক্রিকেট খেলার ব্যাপারটা, সেটা করেছেন আমার প্রিয় ক্রিকেটার, বাংলাদেশের নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। আজকে হোম অফ ক্রিকেটে আমাদের গেস্ট তিনি। জ্যোতি, থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য। জি, খুবই এক্সাইটেড, বলবো ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম, সো লুকিং ফরওয়ার্ড ফর ইট। প্র্যাকটিসটা ভালো হয়েছে এই শোয়ের জন্য? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, দেখা যাবে এটা। আমাদের আরেকজন যিনি গেস্ট আছেন, সাধারণত কি হয়, দর্শকদের তো প্রিয় ক্রিকেটার থাকে, কিন্তু প্রিয় কোচ থাকে। বাংলাদেশে আছে নির্দ্বিধায় অনেকেই তার নাম বলবেন, যারা হয়তো কখনো ক্রিকেটও খেলেনি, তার অধীনে তো খেলেনি, তাদের খুবই পছন্দের কোচ তিনি। এবং সাধারণত কি হয়, আমরা যারা স্কুলে ছোটবেলায় যারা শিক্ষক থাকে তাদের শ্রদ্ধা করি, কিন্তু অনেক বড় হয়ে যায় যখন, তখন তার কাছে সাধারণত ফিরে আসা হয় না। কিন্তু তিনি শুধু কোচ না, একজন গুরু। এই জন্য সাকিব আল হাসান বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, যখনই একটু ফর্ম খারাপ যাচ্ছে, টেকনিকে সমস্যা হয়, কার কাছে ফেরত যান আপনারা জানেন? বাংলাদেশের ক্রিকেটের ইন ট্রু সেন্স রামাকান্ত আর্চরেকার, নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। Yeah, no, thank you. And the huge compliment. I mean, I don't know whether it fits in with me, but যেটা বলছি যে, দেখেন যে আপনি কোথায় না কোথায় যে ক্রিকেটারদের কাছে তো ফাহিম স্যার, দর্শকদের কাছে ফাহিম স্যার হয়ে গেছেন। তা অবশ্য ঠিক। কারণ আমি অনেকখানি খুব অস্বস্তিতেও পড়ি যে অনেক সময় আমার চাইতেও বয়স্ক এবং আমার চাইতেও স্বনামধন্য অনেকেই আমাকে সেইভাবে সম্বোধন করে এবং ইট বিকামস ভেরি এম্বারাসিং ফর মি এট টাইমস। বাট এটা বোধহয় আমি জানি না কেন হয়েছে, আমি জানি না। বাট হয়তো আউট অফ রেসপেক্ট বা হোয়াটএভার। স্যার, একটু জ্যোতিকে নিয়ে কথা বলতে চাই। আপনার ছাত্রী বলা যায়, কাজ করেছেন ফিমেল ক্রিকেট নিয়ে। শুরুতে যে কমপ্লিমেন্টটা দিয়েছে, আমি জানি যে এটার জন্য অনেক ব্যাকল্যাশ, আমাকে অনেক কথা শুনতে হতে পারে, হ্যাঁ সৌরভ গাঙ্গুলির সাথে জ্যোতির তুলনা, বাট ব্যক্তিগত মতামত কিন্তু একেবারে ভুল বলিনি। বিশেষ করে যখন আমরা ইন্ডিয়া সিরিজের কথা বলি, এত বড় বড় নাম ওয়ার্ল্ড ক্রিকেট, আমরা জানি যে হারমনপ্রীত কৌর, সেও একজন এগ্রেসিভ ক্রিকেটার, জান দিয়ে খেলেন। জ্যোতি দেখিয়েছেন যে আমরা আর ঝুঁকে ক্রিকেট খেলবো না। না, অবশ্যই। আমার মনে হয় লিডারশিপটা ইট হ্যাজ চেঞ্জড। আমাদের খেলার ধরনের মধ্যে পরিবর্তন এনেছে। ইটস ট্রু যে আমরা যদি কম্পেয়ার যদি করি ভারতের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ইংল্যান্ডের সাথে, অনেক জায়গায় আমরা পিছিয়ে আছি কিন্তু। কিন্তু গত কিছুদিন আমরা দেখেছি যে আমাদের খেলার মধ্যে ভালো খেলার, জেতার এবং অপোজিশনের সাথে লড়াই করার একটা মানসিকতা আমরা দেখেছি। হয়তো কখনো জিতেছি, কখনো হেরেছি। কিন্তু সেই মানসিকতাটার আসার কারণ বোধহয় আমাদের ক্যাপ্টেন। ওর সম্পর্কে যে শুরুতে যেটা বলা হচ্ছিল যে ওর সেই ক্যাপ্টেন্সির ব্যাপারটা সৌরভ গাঙ্গুলির সাথে তুলনা হচ্ছিল, ওর বাইরেও বোধহয় আমি একটু বলতে চাই যে ওর যে স্কিল, এটা নিয়ে আমি আমাদের জাতীয় দলের প্রাক্তন কোচের সাথে অনেকবার আলাপ করেছি, সরওয়ার ইমরানের সাথে। ওর কিপিং যে স্কিল, ব্যাটিং এর যে স্কিল, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ এনি মেল ক্রিকেটার। কেউ যদি Wow. খুব খুব ভালোভাবে লক্ষ্য করে, এই এক্সাম্পল আমি অনেকে দিয়েছি, অনেকে বলেওছি ওর কিপিংটা দেখার জন্য। শি ইজ অ্যাজ গুড অ্যাজ এনিবডি। জ্যোতি স্পিচলেস। টোটালি। আমি মজার কথা বলি স্যার, আপনি যেটা বলছেন না যে বাইরেও শো শুরুর আগে আমি জ্যোতিকে বলছিলাম যে জ্যোতি, কোয়েশ্চেন কিন্তু অনেক কঠিন হবে এরকম, বাট যেহেতু আপনি ক্যাপ্টেন, আপনাকে জিততে দিব। শামকা বলছে না, আমি জিতবো। সো দ্যাট শোস, মানে মজা করে বলেছেন। না, না, But of course, that is of good. course. জি জ্যোতি, এত বড় কমপ্লিমেন্ট। স্যারের কাছ থেকে আমি বলবো যে এটা অনেকে হয়তো বা জানেন না, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমি যে স্যারকে একটা মেসেজ, স্যার আমাকে একটা ছোট্ট মেসেজ দেয়, হয়তো বা উনি কখনো ওইভাবে প্রকাশ করে না, সবার সামনে আসে না,
উনি ছোট্ট একটা মেসেজ দেয়, একটা এত সুন্দর একটা মেসেজ, ওই মেসেজটা আমাকে অনেক বেশি উজ্জীবিত করে। প্রত্যেকটা সময়, প্রতিটা ট্যুরে, প্রতিটা সিরিজে আমি দেখছি এই জিনিসটা। প্লাস হচ্ছে যদি আমি কোনো প্রোগ্রামেও যাই, উনি আমার কাছে মনে হয় যে উনি আমার প্রোগ্রাম দেখে বা আমি কথা বলি বা আমি কিভাবে নিজেকে আসলে ওখানে প্রেজেন্ট করছি। সো এই বিষয়গুলো যখন স্যার আমাকে খুব সুন্দর ফিডব্যাক দেয়, খুবই সিম্পল লাইনে, আমার কাছে মনে হয় যে আমি এই জায়গায় চলে আসছি। লাইক আমার জি। ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। স্যারের সাথে একই জায়গায় বসে কথা বলা আমার কাছে মনে হয় এটা হিউজ। জ্যোতি স্যার একটা বিশাল কমপ্লিমেন্ট দিয়েছেন, অ্যাজ গুড অ্যাজ আ মেল ক্রিকেটার। স্বাভাবিকভাবে এই কথাটা তো চলেই আসে এবং বিভিন্ন সময় আলোচনা হচ্ছে। অবশ্যই আপনারা যে ধরনের সংগ্রাম করে ক্রিকেট খেলতে আসেন নারী হিসেবে, সেটা একটা আলাদা আলোচনা। তারপর কিন্তু পুরুষ ক্রিকেটারদের সাথে তুলনাটা হয়ই। আম সেটা কিভাবে দেখছেন যে লড়াইটা তো শেষ করে এসেছেন। এখন কি লড়াইটা পুরুষ দলের সাথে কোনোভাবে আছে? অনেকেই তুলনা দেন যে ছেলেরা এশিয়া কাপ জিততে পারেনি, মেয়েরা জিতেছে। কিভাবে দেখেন এই কম্প্যারিজনটা? দেখেন, কম্প্যারিজন যদি করতেই হয় তাহলে সব জায়গায় করতে হবে। যেমন? রাইট? অনেক জায়গায় দেখেন আমাদের সাথে আসলে মেল ক্রিকেটারদেরকে মিলালে হবে না। এখন আমরা কি অবস্থানে আছি বা আমরা কবে থেকে ক্রিকেট স্টার্ট করেছি এবং আমরা কতগুলো ম্যাচ খেলেছি সেটাও কিন্তু ডিপেন্ড করছে। ১ সেকেন্ড হচ্ছে আ মেন্স ক্রিকেটে যেভাবে আমি বলব যে ফ্যান বেজ আছে বা হচ্ছে যেভাবে মানুষজন আ অ্যাট্রাক্ট করে সেটা কিন্তু উইমেন ক্রিকেটে খুবই কম। বাট নাওয়াডেজ লাস্ট 6 মান্থ যেভাবে আমরা ক্রিকেট খেলেছি এটা কিন্তু আমরা অর্জন করে নিয়েছি। পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে এখন মারুফাকে সবাই চিনছে। এটা কিন্তু আমাদের এক ধরনের অর্জন। সো কম্প্যারিজন আমার কাছে অনেক সময় মনে হয় যে করা উচিত না। বাট অনেক সময় খারাপও লাগে। কারণ সেম জার্সি পরে আমরা একসাথে খেলছি। ২ টো টিমে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। কিন্তু সেখানে একটা কিন্তু আছে অনেক সময়। দেখা যাচ্ছে যে শুধুমাত্র যখন আমরা ভালো খেলছি, হয়তোবা মেন্স ক্রিকেট ভালো করছে না, তখনই একটা কম্প্যারিজন আসছে। আদারওয়াইজ যখন মেন্স ক্রিকেট ভালো করছে তখন কিন্তু উইমেনস ক্রিকেটের কেউ খবরও রাখছে না। একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি। স্যার ও যে কথাটা বলেছে, আ যে জ্যোতি যেটা বলছে যে যদি তারা তাদের অর্জন করে এই জায়গাটা আসতে হয়। তো সেটা যদি বলি যে জ্যোতির এখন যেই জায়গায় আছে তাদের জার্নির, আমরা যদি ৩০ বছর আগে ফেরত যাই, আমাদের ক্রিকেটে পুরুষ ক্রিকেটাররা কিন্তু এই জায়গাটাতেই ছিল। যে তাদেরও একই স্ট্রাগল ছিল। ফুটবল তখন ছিল বিগার স্পোর্ট। তাদেরও আসলে পারফর্ম করে প্রমাণ করতে হচ্ছিল। না, তারপরেও বলব ৩০ বছর আগে বোধহয় এখন ওরা যে জায়গায় আছে তার চাইতে হয়তো একটু ভালো ছিল। কারণ ক্রিকেট খেলাটা হতো এবং ক্রিকেট খেলা নিয়ে আগ্রহ ছিল মানুষের। যেহেতু এখন মেল ক্রিকেট, ফিমেল ক্রিকেট দুটোই আছে এবং মেজরিটি অফ পিপল তারা মেল ক্রিকেটের দিকেই খবর বেশি রাখে। আনলেস মেয়েরা এক্সেপশনাল কিছু না করা পর্যন্ত ওদিকে চোখ যায় না এখনো। সেই জিনিসটা এখনো আছে। তবে আস্তে এটা চেঞ্জ হচ্ছে বোধহয়। আস্তে যেমন বলল মারুফাকে এখন সবাই চেনে, জ্যোতিকে এখন সবাই চেনে, রুমানাকে চেনে, জাহানারাকে চেনে, এদেরকে চেনে কিন্তু। আ এটা একটা বড় পরিবর্তন কিন্তু। সো আমার মনে হয় যে ওদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন আছে সেটা বোধহয় আমরা সামনে আস্তে বদলাতে দেখব। ওরা এশিয়া কাপ জিতেছে সেটা নিয়ে মানুষের মধ্যে দারুণ আগ্রহ আমরা দেখেছি। এবং ওরা যদি আরো কিছু অর্জন করতে পারে এবং they will আচ্ছা। আমি নিশ্চয়ই যে এখানে আস্তে কিন্তু এটা আরো বদলাবে। যদি আরো একটা ব্যাপার আছে যে এটা কি মনে করেন যে কিছুটা ভাগ্যবান যে মানুষ অতটা ইন্টারেস্ট নিচ্ছে না? কারণ আমরা কিন্তু জানি যে আমাদের এটা দর্শকরা একদিক দিয়ে ভালো। যে কেমন আবেগী। সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা যেমন খেলেছি আমরা, যে খুব আশাহত করেছে আমাকে ভক্ত হিসেবে। এক্সপেকটেশন অনেক বেশি ছিল। সেই ধরনের পারফরম্যান্স যদি মেল ক্রিকেটাররা করত, আপনি তো জানেন যে সোশ্যাল মিডিয়া এখন কি হয়। সেক্ষেত্রে কিন্তু মানুষ অনেকটা আপনাদের প্রতি আমি বলব সেদিক থেকে আমরা আ ফরচুনেট এনাফ যে মানুষজন খুব কম আগ্রহ দেখায়। বাট আমরাই কিন্তু সেটা তৈরি করেছিলাম। কারণ আমরা ইন্ডিয়ার সাথে বলেন, পাকিস্তানের সাথে বলেন, এশিয়ান গেমসে যে এত ভালো খেলার পরে কিন্তু যখন অস্ট্রেলিয়া এগেইনস্ট আমরা এই মাঠে খেলি তখন কিন্তু আরো বেশি মানুষের আগ্রহ ছিল। হুম, হুম। আমি বলব যে কাইন্ড অফ হার্ট ব্রেকিং অবশ্যই ডেফিনিটলি। বাট আমরাও আসলে এক্সপেক্ট করি নাই যে আমরা অত দ্রুত আসলে এভাবে ফল ডাউন করব। অবশ্যই ডেফিনিটলি অস্ট্রেলিয়া অনেক ভালো টিম। বাট এতটা খারাপ খেলবো এটা আসলে আমরাও এক্সপেক্ট করি নাই। আপনি বলেছেন যে হ্যাঁ, আমি আমরা টোটালি এত আসলে খারাপ আমি দল নিজেও না। সারপ্রাইজ ছিলাম একদম। কারণ যে বাঞ্চ অফ প্লেয়ার গুলো হচ্ছে লাস্ট 6-7 মান্থে অসাধারণ ক্রিকেট খেলেছে, তারা সাডেনলি একসাথে ফল করেছে। এমন যদি হতো যে ২-১ জন প্লেয়ার অফ ফর্মে আছে তাহলে একটা কথা ছিল। হুম, হুম। ফুল টিম কিভাবে সেটা হয়? এই জিনিসটা আসলে আমাকে এখনো ভাবায় এবং ওটার পরে কিন্তু আমরা আসলে বাউন্স ব্যাক করতে পারি নাই। সো এটা কিন্তু আসলে ভাবনার বিষয়। তো স্যার সেক্ষেত্রে আসলে আ জ্যোতির যে স্ট্রাগলটা সেটা সাকিবের বা শান্তর যে স্ট্রাগল খুব বেশি ডিফারেন্ট না তো আসলে। না এবং ওর শেষ কথাটা আমাকে খুব আশাবাদী করে। ওর শেষ সেন্টেন্সটা ছিল যে এটা আমাকে এখনো ভাবায়। দ্যাট ইস ভেরি ইন্টারেস্টিং। ক্যাপ্টেনের ভেতরে এগুলো কাজ করছে। ক্যাপ্টেন যদি এগুলি নিয়ে ভাবে, চিন্তা করে, এগুলিকে চ্যালেঞ্জ মনে করে এবং এগুলি থেকে বেরিয়ে আসতে চায়,
সেই পারে কিন্তু আসলে, অন্য কেউ না। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হার যে এতটা ডিপলি সে জিনিসগুলোকে দেখে এবং ভাবে। এবং এই কারণেই বোধহয় আমরা একটা পথ পেয়ে যাব। জি। আমার মনে হয় যে এত ইয়াং একটা টিম ছিল আমাদের। আমরা যখন পাকিস্তানের সাথে খেলেছিলাম কিংবা ইন্ডিয়ার সাথে খেলেছিলাম, জি। এবং ইটস ভেরি, ভেরি ন্যাচারাল, হতেই পারে এরকম যে ফ্লাকচুয়েট করাটা। হুম, ওদের এক্সপেরিয়েন্স এত কম ছিল। বাল্ক অফ দ্য প্লেয়ার্স, বেশিরভাগ রাইট। প্লেয়ারই কিন্তু এক্সপেরিয়েন্স ছিলই না, এবং বয়স কি ১৭, ১৬, ১৬ ১৮, এবং তাদের পেছনে তেমন কোনো অভিজ্ঞতাও নেই। জি। সো সেটা নিয়ে ওদের শুরুটা খুব ভালো হয়েছিল। কিন্তু মাঝখানে ওরা পারেনি। আমার জি। মনে হয় ভবিষ্যতে নিশ্চয়ই ওরা আবার পারবে। জো যেটা বলেছে ও বলে দিয়েছে আমাকে পারফর্ম করতে হবে। অনেক সময় এই আলোচনাটা চলে আসে যে যেহেতু আমরা জানি যে নারী পুরুষের কথা হলে আমরা বলি যে বৈষম্যের কথাটা। আ জ্যোতি অনেকটা মেনে নিচ্ছে যে সেই বৈষম্যটা আছে এবং সেটা তাদের পারফরম্যান্স দিয়ে দূর করতে হবে। কিন্তু এট দ্য সেম টাইম আ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে সুযোগও তো দিচ্ছে এবং আরো দিতে হবে। আপনি কাজ করছেন, এগিয়েছে বাংলাদেশের ক্রিকেটের ফ্যাসিলিটিস মেয়েদের ক্রিকেটে কত দিবেন যদি কম্পেয়ার টু ৫ বছর বা ১০ বছর আগের সাথে তুলনা করি? না, এখন তো যথেষ্ট বেড়েছে। ৫ বছর আগে আমার মনে হয় যে মানে এখনকার তুলনায় মনে হয় 10% ছিল কিনা আমার সন্দেহ আছে। বাট সেই তুলনায় এখন ইনভেস্টমেন্ট বলি, এফোর্টস বলি, আ অপরচুনিটিস বলি, অনেক বেড়েছে। হয়তো এটাকে আরো অর্গানাইজ করা যায়, এবং আমরা যেসব স্বপ্ন দেখি মেয়েদেরকে ঘিরে, সেটা যদি সত্যিকার অর্থেই রূপ দিতে চাই, তাহলে হয়তো আরো কিছু ইনভেস্টমেন্ট আমাদের যেতে হবে। আমাদের নতুন, নতুন খেলোয়াড় উঠে এসছে। যেমন মেয়েদের ন্যাশনাল টিম, ছেলেদের যেমন, মেয়েদেরও কিন্তু ন্যাশনাল টিম নিয়ে আমরা যথেষ্ট ইয়ে করি। কিন্তু মেয়েদের একটা এ টিম নেই, যেখান থেকে প্লেয়ার উঠে আসবে। সো আমরা যদি সত্যিকার অর্থে বড় স্বপ্ন দেখতে চাই মেয়েদেরকে নিয়ে, হয়তো আরো স্ট্রাকচার বাট ভাবে, ইটস আ প্রসেস মানে ইটস এ প্রসেস, কিন্তু এটা ওভারনাইট হ্যাঁ, এটা কিন্তু যাচ্ছে। আস্তে, আস্তে যাচ্ছে। আমি সিউর যে আ এই যে বিভিন্ন টুর্নামেন্টে মেয়েরা এখন অনেক টুর্নামেন্ট খেলে কিন্তু। অনেক টুর্নামেন্ট হুম, হুম। খেলছে। দেশের মাটিতে ভারত আসছে, অস্ট্রেলিয়া আসছে। ইটস বিগ থিং। সো এগুলি আমাদেরকে আরো অর্গানাইজ হতে সাহায্য করবে। আরো বড় স্বপ্ন দেখাতে সাহায্য করবে। আমি নিশ্চিত যে বোর্ডও কিন্তু এদের এই যে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, এনকারেজড হবে, হুম, এবং হুম। ওরা উপলব্ধি করবে যে এদেরকে বোধহয় এই সুযোগগুলো আরো দেওয়া উচিত। হোম অফ ক্রিকেটে হ্যাঁ, খেলার সুযোগ সুযোগ পাওয়া পাচ্ছে, একটা হচ্ছে, সিরিজ পাচ্ছে। ব্রডকাস্ট হচ্ছে। হ্যাঁ, তো এগুলি বিগ প্লাস ইমপ্রুভমেন্ট পয়েন্টস আছে। ডেফিনিটলি। আমার মনে হয় যে যদি আপনাকে যদি সরাসরি প্রশ্ন করি, আ অ্যাজ আ ক্রিকেটার এগেইন অ্যাজ এ ক্রিকেটার আপনি মনে করেন যে একটা ফিমেল ক্রিকেটার, মেল ক্রিকেটার ইকুয়াল সেলারি হওয়া উচিত গ্লোবালি? বাংলাদেশের বাস্তবতা না। গ্লোবালি কোন জায়গায় ইকুয়াল না। আপনার কি মনে হয়? বারবার এই কথাটা উঠে আসে। দেখেন অন্যান্য দেশের যদি আমি কম্পেয়ার করি, দেখেন ইন্ডিয়া বলেন, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তারা কিন্তু সেম। তাদের ফ্যাসিলিটি ওয়াইজ বলেন, ফিন্যান্সিয়ালি সাপোর্ট বলেন সবকিছু সেম হয়। বাট অন্য দিক থেকে যদি চিন্তা করেন অবশ্যই ক্রিকেট এখন কাইন্ড অফ বলবেন যে বিজনেস টাইপস এর হয়ে গেছে কিন্তু। কারণ আপনি যদি এখান থেকে বেনিফিশিয়াল না হন সেই ক্ষেত্রে কিভাবে হবে? হুম, হুম। সো আমাদের কিন্তু ১ম থেকেই ক্রিকেট বোর্ডই আমাদের প্রতি ইনভেস্ট বলেন, সাপোর্ট বলেন সব করে আসতেছে। দেয়ার ইজ নো ওয়ান যে আমাদেরকে এই সাপোর্টটা দিয়েছে। কারণ আমাদের এক্সট্রা কোনো আমি বলব যে আমাদের কোনো ধরনের স্পন্সর নাই। রিসেন্টলি কিছু স্পন্সর এড হয়েছে। শুধুমাত্র আমরা ভালো খেলেছি, ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে প্রেজেন্ট করেছি তার জন্য। আমরা প্রত্যেকটা প্লেয়ার ২-১ টা প্লেয়ার ছাড়া কারো কোনো কিট স্পন্সর নাই। সো ওকে। দেখা যাচ্ছে আমরা যে অ্যামাউন্ট অফ মানিটা পাই এখন সেটা আমি বলব অর্ধেকের বেশি কিন্তু আমাদেরকেই সাপোর্ট করতে চলে যাচ্ছে। সো আচ্ছা। অনেক প্লেয়াররা গুড আছে পয়েন্ট। যারা হচ্ছে তাদের ফ্যামিলিকে ফুল টাইম সাপোর্ট করে। একদম দেখা যাচ্ছে তাদের উপরে ডিপেন্ডেবল থাকে। তাদের জন্য অনেক কঠিন। এবং আমি যেটা দেখেছি একদম যে খুব ভালো ঘরের বলব যে প্লেয়াররা কিন্তু আসে না। স্যারও এগ্রিড করবে এই বিষয়ে। আমার কাছে মনে হয় যে খুবই নিডি ফ্যামিলি বা হচ্ছে মধ্যবিত্ত বা তেমন বেশি সচ্ছল না তারাই কিন্তু আসছে ক্রিকেটে। কেন আসছে? কারণ মনে হচ্ছে যে না এখানে একটা কিছু আছে যার মাধ্যমে হয়তোবা আমি আমাকে এবং আমার পরিবারকে সাপোর্ট করতে মানে পারব। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে অবশ্যই পারবেন। ডেফিনিটলি বাট নট আপ টু দ্য মার্ক। আই নো দ্যাট বাট এখনকার যে বলব যে পরিস্থিতি এতে করে কিন্তু একটা ফ্যামিলিকে আ চালানো এত সহজ না। কিন্তু কারণ ওই জায়গায় কি বাংলাদেশের নারী ক্রিকেট আছে আপনি মনে করেন? আমরা আগের থেকে অনেক বেটার পজিশনে আছি এবং আমি আশাবাদী যে এটা আরো বেশি হবে এবং এটার সবকিছু ডিপেন্ড করছে যে আমাদের উপরে। স্যার যদি তো দায়িত্বটা নিজের কাঁধেই নিয়ে নিচ্ছেন, ক্রিকেটারদের কাঁধেই নিয়ে নিচ্ছেন। কিন্তু বাকি সবারও তো দায়িত্ব আছে। আমি যদি লোকাল স্পন্সরদের কথা বলি, ক্রিকেট বোর্ড করছেই। জ্যোতি যেটা বললেন। কিন্তু এটা তো একটা কনসার্টেড এফোর্ট হতে হবে যে না, না, হেল্প অ্যাবসলিউটলি। করতে হবে। ও বলছে নয়তো যে হ্যাঁ, আমি পারফর্ম করে আসবো। কিন্তু আসলে যেই জায়গায় আছে ওভারঅল, সেখান থেকে তাদেরকে উঠে আসার জন্য অনেক না, সাপোর্ট দরকার। অ্যাবসলিউটলি। ও বলছে কিন্তু ওর দায়বদ্ধতার জায়গা থেকে। হুম, হুম। which is so good to hear যে ওর দায়বদ্ধতার জায়গা থেকে অ্যাজ টিম
এই জিনিসটা আমাদের দেওয়ার কথা, এই জিনিসটা আমরা দিতে পারলে আমি কিছু আশা করতে পারি। সো হ্যাটস অফ টু হার। আমার মনে হয় যে ও খুব পরিষ্কার করে বলে দিল, ওদের যে শুধু কিটস অ্যারেঞ্জ করতেই যেই ধরনের খরচ করতে হয়, সেটাই বোধহয় অনেকের স্যালারিতে কভার হয় না। যারা একটু নিচের দিকে স্যালারি পায়, সেটা হয়তো কভার হয় না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন যারা খেলে, ৫ বছর আগে কিন্তু যে টাকাটা পেত, বা ৭-৮ বছর আগে আমি যখন ছিলাম, সেটিতে বোধহয় ওদের পকেট অ্যালাউন্স হতো না। জি। ওদের পকেট অ্যালাউন্স হতো, একজনের পকেট অ্যালাউন্স হতো না তখন। সেখান থেকে কিন্তু এখন অনেক উপরে উঠেছে, অনেক উপরে উঠেছে। সো এটা ডেফিনেটলি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হবে। কিন্তু এইটা কিন্তু ওদের যে লাইফস্টাইল হওয়া উচিত, সেটা যথেষ্ট কিনা হ্যাঁ, সেটা যেই প্রশ্ন। লাইফস্টাইল আমার হওয়া প্রশ্ন উচিত, এটাই। যেই কমফোর্ট হওয়া উচিত, ওরা যেমন নিশ্চিন্ত যেন থাকতে পারে, সিকিউর ফিলিংসটা শুধু জাতীয় দল না, ইমিডিয়েট নিচেও যারা আছে, যারা হয়তো ১ বছর, ২ বছর, ৩ বছর পরে জাতীয় দলে খেলবে, তাদেরও সেই সিকিউরিটি দিতে হবে। তারা যেন নিশ্চিন্তে ক্রিকেটেই ওদের এফোর্ট গুলো দিতে পারে পুরোপুরি। এই জিনিসটা এনশিওর করা আমাদের জন্য খুব দরকার। আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না যে আমরা সবাই নিজেরা সচ্ছল, আমরা নিজেদের টেক কেয়ার করতে পারি, তা নয় কিন্তু। যে মেয়েটা ৩ বছর পরে খেলবে, তার দেখাশোনা করার কিছুটা দায়িত্ব কিন্তু এখন বোধহয় স্পন্সরদের নিতে হবে, ক্রিকেট বোর্ডকে নিতে হবে, অন্যান্য যারা আছে মানে তাদেরকে নিতে আমাদের হবে। নারী ক্রিকেটারদের পাশাপাশি সমাজেরও একটা বিশাল দায়বদ্ধতা দায়িত্ব আছে আছে। যে তাদেরকে ডেফিনিটলি, এটা সাপোর্ট করার, এটাই ডেফিনিটলি। ছিল। আচ্ছা, আবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। যদি আপনি ক্রিকেটার না হতেন, কি হতেন? বাবার ইচ্ছা ছিল আমি আসলে ডক্টর হই। কারণ আমি স্টুডেন্ট ভালো ছিলাম এজন্য। আম্মু তাই চাইতেন এবং আমার একজন কাজিন ছিল। উনি ডাক্তারি পড়তেছিলেন, তো বলতেছিল, "তোমার ব্রেইন ভালো, তুমি হইতে পারবা," এরকম। ১ম দিকে যখন ক্রিকেট খেলি তখন আব্বু একটু মন খারাপ ছিল যে আমাকে অন্য কিছু চিন্তা করতেছিলেন। বাট যখন দেখলেন যে না, আমি এটা অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি এবং ফুল ফ্যামিলি সেটা আসলে সাপোর্ট করা শুরু করে। সেটা কি জ্যোতি পপুলার হওয়ার আগেই সাপোর্ট করাটা না, শুরু পপুলার হয়েছে? হওয়ার আগে থেকে। আমি বলব যে আচ্ছা। আমি আসলে বাইরে থেকে তেমন ১ম এর দিকে সাপোর্ট পাইনি। কারণ আমি যেখান থেকে উঠে আসছি সেখানে ক্রিকেট খেলা মেয়েদের জন্য মানে বলব যে কাইন্ড অফ অনেক রেয়ার একটা বিষয় হুম, মানুষের হুম। জন্য। মানে মানুষ সারপ্রাইজড হয়ে যেত যে একটা মেয়ে জার্সি ট্রাউজার পরে রাস্তায় বের হইছে। স্টেডিয়ামে যাচ্ছে। সো ওই দিক থেকে আমার ফ্যামিলির জন্য বলব যে বিশাল একটা স্যাক্রিফাইস ছিল ওই সময়টা সবার সাথে ফাইট করা। অনেক রিলেটিভ এর সাথেও ফাইট করা। সো আ ফুল ফ্যামিলির সাপোর্ট না হলে আজকে হয়তোবা আমি সেই এখানে থাকতে রিলেটিভরা পারতাম না। কোথায় এখন? এখন তাদের মা, আমি। এদের একটা বিশাল অবদান কিন্তু বাংলাদেশের মেয়েদের ব্যাপারে, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার ব্যাপারে এদেরই একটা বিশাল জি, জি, ভূমিকা। জি। এদের এবং আমাদের ফুটবলের যে মেয়েরা আছে, এদের কথাই আমি যেহেতু ক্রিকেট নিয়ে আলাপ করছি, অবশ্যই। বিশাল ভূমিকা কিন্তু। হুম, হুম, এই হুম। দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এটা একটা বিশাল অর্জন কিন্তু এবং আমাদের জন্য। এটা একটা প্রেশারও। স্যার, আমি আপনার প্রসঙ্গে আসবো যে আপনি যদি ক্রিকেটের সাথে না থাকতেন, কোচিং এর পেশার সাথে না থাকতেন, কি হতেন? আমরা দেখেছিলাম যে আইসিসির একটা টুর্নামেন্টের সময় জ্যোতির একটা ভিডিও, একটা ইন্টারভিউ, ইট ওয়েন্ট ভাইরাল এবং সেখানে কমেন্টগুলো এরকমই ছিল যে অনেকে হয়তো জ্যোতিকে ক্রিকেট খেলতে দেখেনি। আমাদের দেশের একটা মেয়ে এত সুন্দর করে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। আই এম ভেরি হুম, প্রাউড। হুম, হুম। যে খেলার আগেও তাদের এখানে এক্সাক্টলি। কিন্তু একটা ব্যাপার আছে যে আজকে বাংলাদেশে মেল ক্রিকেট যেখানে আছে সবাই হৃদয়ের ছক্কা দিয়ে হৃদয়কে জাজ করবে। কিন্তু তাকে কিন্তু মাইক্রোস্কোপের নিচে থাকতে হয়। ইংলিশটা পারলো নাকি? এই মেয়েটা সুন্দর করে কথা বলতে পারে নাকি? খুব ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা জিনিস জাজড হয়। বিশেষ করে মেয়েরা যখন সামনে আসে। আর আমি বলব যে ওখানে প্রত্যেকটা এরিয়াতে স্টার মার্কস। অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি সেটাই বললাম। প্রত্যেকটা এরিয়াতে স্টার মার্কস। প্রেজেন্টেশন বলি বা ইন্টারেকশন বলি, কমিউনিকেশন বলি, তার গেটআপ বলো, এনিথিং এন্ড এভরিথিং স্টার মার্কস। লজ্জা পাচ্ছে একটু। না, সত্যি কথা বলছি না, আমি। এক্সাক্টলি আমিও আই এম সেটাই সো বললাম প্রাউড যে অফ দ্যাট। আই এম সো প্রাউড অফ অ্যান্ড দ্যাট। দ্যাট ভিডিও আমি সেখানে কমেন্ট পড়েছি, সবাই এত আই এম খুশি সো এবং প্রাউড অফ দ্যাট। ভালো ছিল। স্যার, এবার আপনার প্রসঙ্গে আসি যে আপনি কোচিং করান, ক্রিকেটার ছিলেন, ক্রিকেটের সাথে আছেন। যদি ক্রিকেটার না হতেন, আপনাকে আমি গান গাইতে শুনেছি। গায়ক হতেন কিনা? ভালো আমি তো গান আমি তো হতে আমি তো অ্যাকচুয়ালি ছিলাম চা বাগানে। আচ্ছা, ক্রিকেটার হতে আগে তো আমি আচ্ছা, ছিলাম চা বাগানে ছিলাম। আচ্ছা। সো আমার মনে হয় যে ক্রিয়েটিভ কোনো কাজের সাথে আমি সম্পর্কিত হতাম যদি ক্রিকেট কোচিং এ না আসতাম। কারণ ক্রিকেট কোচিং এ আসার কোনো কল্পনাই কখনো আমার ছিল না। হুম, হুম। মানে বাংলাদেশে কিন্তু ক্রিকেট কোচ হবো, একটা ক্যারিয়ার হবে, কেউ বোধহয় এভাবে ভাবে না। অ্যাক্সিডেন্টালি হয়তো, এবং একদম অ্যাক্সিডেন্টালি আমার ক্রিকেট কোচিং এ আসা। অ্যাক্সিডেন্টলি কিন্তু অনেক ভালো কাজ হইছে। একদম আমার কাছে মনে হয়। অ্যাক্সিডেন্টালি এখানে আসা। বাট আমি এর আগে চা বাগানে ছিলাম। সেটাই হয়তো আমি কন্টিনিউ করতাম, কিংবা অন্য কোনো ক্রিয়েটিভ কাজ করতাম যেখানে ক্রিয়েটিভিটির সুযোগ আছে। এমন কিছু আমি করতাম হয়তো। স্যার কি এমনি রাগী কোচ অনেক?
মানে স্যারকে দেখলে একটু কিন্তু গম্ভীর আম মনে হয়। হ্যাঁ, আমি একবার বকা খাইছিলাম। তারপরে আমি অনেকদিন স্যারের আশেপাশে যাই নাই। 18 তে পালায়, পালায় ছিলেন। পালায় মানে খুব পালায়। আমি স্যারের দিকে ১ম এ স্যার তো এমনই। বাট স্যারের তো আছে, থাকে না একটা রাগ-টাগ বা তো 18 তে হচ্ছে সাউথ আফ্রিকা এরকম ছিল। সো স্যারকে আমি নিজেই বলছি, "স্যার আমি আপনার সাথে একটু কথা বলব।" তো আনফরচুনেটলি লেট হয়ে গেছে। আমরা ডিনারে গেছিলাম। তো স্যার ওয়েট করেছিলেন। কারণ উনি তো কমিটমেন্ট একদম অবশ্যই। পাকা। হুম। তো আমি ভাবছি যে ১০ টা বেজে গেছে, রাত হয়ে গেছে, তার মানে স্যার থাকবেন না। তো আমি আসি নাই। ঠিক আছে? আমি ভাবছি ঘুমায় গেছেন স্যার। পরের দিন স্যার আমাকে একটু আমি আর পর থেকে আমি বললাম, "ইয়া আল্লাহ! আমি এটা কি করলাম?" কারণ ১ম একদম ছোট তখন। আ তাই আমি বলছি, "না এরপর থেকে যা বলবে স্যার একদম আমি আগে সবকিছু করার চেষ্টা করব।" স্যার বাট অতটুকুই ছিল। মানে রাগটা এতটুকু ছোট মানে ছিল। এটা তো জানলাম যে হ্যাঁ, জ্যোতির উপর না, ছোট রেগেছিলেন। ছিল তখন, একদম একদম ছোট ছোট ছিল। না ছিলাম কিন্তু তখন। আপনি আপনার কোন ছাত্রের উপর যাদের আমরা চিনি পরবর্তীতে বড় ক্রিকেটার হয়েছে খুব রাগ করেছেন এরকম কি না, আছে? খুব কম। আমি জানি না। আমি আমি এর মনে রাখার তো যখন ছোট থাকি তখন এইসব ঘটনা তো আর মনে হয় না। তাদের মনে থাকে তাদের আমি মনে সিউর। থাকে। তো এরকম মানে অনেকে সাকিব মুশফিক বলতে পারবে যে বকা ওরা দিয়েছেন মাঝে কিনা। মধ্যে বলে যে অমুক সময় এরকম হয়েছিল, ওরকম ছিল। বাট ওইভাবে তো মনে রাখার, তখন আর মনে রাখার কথা মনে থাকে না। এখন বকা বাট দেন? আমি না, আমি আমি এখন বকা এখন দেন? তো না, এখন না। এখন আই হ্যাভ চেঞ্জড। আমার মনে হয় দ্যাট ওয়াজ এ মিস্টেক যে এক ধরনের একটা খোলসের ভিতরে থাকা। বিকজ যেহেতু আমি রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন ছিলাম, তো জি, জি। ওখানে কিন্তু খোলামেলা হওয়া মুশকিল। হুম, বিকজ ইউ হুম। হ্যাভ টু কন্ট্রোল দ্য হোল থিং। আচ্ছা। একটা এর মধ্যে থাকতে হয়। সেজন্যই হয়তো ওইটা। বাট আমি এখন বুঝি ভালো কমিউনিকেশনটা খুব জরুরি। আচ্ছা। বন্ধুত্বটা খুব জরুরি। আচ্ছা স্যার আমরা যেটা দেখি ইন জেনারেল একটু কথা বলি আপনার সাথে না যে ক্রিকেটারদের তো বা অ্যাথলিটদের অনেক বকা খেতে হয়। দর্শকদের বকা আগে খেতে হয়। যে দর্শকরা তো একেবারে আনফরগিভিং, হুম, মার্সিলেস। তারা কিন্তু বুঝতে চাবে না। হুম, ক্যাচ কেন ড্রপ হলো হুম। বা ফুল টস বল কেন মাঠ ছাড়া হলো না। এটাই স্বাভাবিক। দর্শকরা এভাবেই চিন্তা করবে, এই আবেগ স্বাভাবিক, থাকবে, হ্যাঁ। এটাই স্বাভাবিক। আপনার কি মনে হয় যে এই বকার ব্যালেন্সটা একজন ক্রিকেটার কিভাবে করবেন? সে তো তার কানে যাবেই, সে জানতেই পারবে কতটুকু সে নিবে, কতটুকু নিবে না। না, আমি একেবারেই ব্যক্তিগতভাবে আমি কখনোই আই এম নেভার বিন রাফ উইথ দ্য প্লেয়ার্স। কেউ যদি ফেইলও করে, নো। আমি 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 এটা বুঝি দ্যাট ইস ট্রু। পার্ট অফ দ্য গেম। আমি দেখি যে ওর এফোর্টটা ঠিক ছিল কিনা। অ্যাজ রাইট, লং একজন এফোর্ট দিচ্ছে, তারপর ফেইল করছে, আমি তার পাশে দাঁড়াই। রাইট। ইট ইস সো ইম্পোর্টেন্ট। যদি আপনি অ্যাজ এ ক্রিকেটার কিভাবে দেখেন? রিসেন্টলি বিশ্বকাপে আমাদের দল নিয়ে অনেক কথা হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে। বা আপনারাও যখন খারাপ খেলছেন কিছুটা হলেও তো কথা হচ্ছে। অ্যাজ এ ক্রিকেটার আপনি কিভাবে দেখেন? আমরা বারবার বলি যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কথা, কিন্তু আসলে ১ম কথাটা সম্ভব কিনা? সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। দূরে থাকা এই যুগে। আ এটা বলব যে ডিফিকাল্ট বাট আপনি যদি ট্রেন করেন নিজেকে অবশ্যই এটা সম্ভব। হাও আমি আপনাকে একটা পাঠায় দিব। আপনাকে নিয়ে একটা মিম বানাইছে একটা না বন্ধু আমি পাঠাবে। দেখবই না। যেমন হচ্ছে ডিউরিং টুর্নামেন্ট আমি কখনোই ফেসবুকিং করি না। সেকেন্ড হচ্ছে আ খুবই ক্লোজ মানুষ ছাড়া লাইক আমার ফ্যামিলি মেম্বার তাদের ছাড়া আমাকে কেউ কলও করে না এবং কল করলে আমি ধরিও না। বিকজ আমি চাই যে আমার টোটালি ফোকাসড ওই জায়গায় থাকে। সেকেন্ড আপনি যে প্রশ্নটা করলেন যে ক্রিকেটাররা যখন দেখে বা শোনে বা তাদের ফ্যামিলিস যখন দেখে যে তাদের খুব বাজে কথা বলতেছে। কি আপনাকে করে? কেউ লর্ড ডাকলে আপনি কিভাবে বলেন? কালকে যদি আপনি দেখেন একটা মিম হলো যে লর্ড অ্যাসোসিয়েশনের নতুন মেম্বার নিগা সুলতানা সুলতানা জ্যোতি। জ্যোতি। আপনি কিভাবে দেখেন এটা নিবেন? আমার কন্ট্রোলে নেই। রাইট? এটা আমি কন্ট্রোল করতে পারব না। যেটা আমার আছে যে আমার কানটা বন্ধ রাখবো, আমি আমার কাজে ফোকাস করব। অ্যাজ এ ক্রিকেটার আমার যেটা দায়িত্ব আমি সেটা করি। সম্ভব হয় স্যার এটা? মানে ইজিয়ার অবশ্যই। সেড এই দেন লাইক হচ্ছে মানে আপনাকে জ্যোতি নিজেকে যেভাবে না, ট্রেন দ্যাটস করতে হবে। দ্যাটস দ্য ক্যারেক্টার অফ এ চ্যাম্পিয়ন। ইয়েস। নো, দ্যাটস দ্য ক্যারেক্টার অফ এ ট্রু অ্যাথলিট। যে অনেকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে। অনেকে এটা চ্যালেঞ্জ হিসেবে নেয়। এই নেগেটিভ ফোর্সটাকে রিভার্স করবে ভেতরে। ওকে, আই উইল শো ইউ। হুম। অনেকে আছে ভেঙে পড়বে। Some will crumble. মেয়েরা একটু বেশি হয়। কিন্তু হ্যাঁ, মেয়েরা একটু মেয়েরা বেশি। কারণ মেয়েরা ন্যাচারালি অনেক বেশি আমাদের ইমোশনাল। দেশে মেয়েদের জন্য তো আরো বেশি ডিফিকাল্ট। কারণ মেয়েরা এত বাজে মন্তব্য হচ্ছে ওদের পক্ষে নেওয়া কঠিন। নেওয়া যায় না। অনেকেই হচ্ছে কমেন্ট পড়ে। তো আমি একদিন হচ্ছে কথা বলতেছিলাম ড্রেসিং রুমে। যখন আমরা কন্টিনিউয়াস বাজে খেলতেছিলাম ইন্ডিয়ার সাথে তখন। কারণ সবাই এক্সপেক্ট করতেছিল যে এবারও ইন্ডিয়ার সাথে কোনো একটা কিছু হবে। হুম। এবং ক্যামেরাগুলো এমন ধরতেছিল যে আমি যদি হারমোনিয়ামের পাশাপাশি হাঁটতেছিলাম ওগুলো বেশি ফোকাস হইতেছিল আরকি। যে দুজন কেন কথা বলতেছে না? ওকে। এদের ভিতর কি সমস্যা? বা ইন্ডিয়ার সাথে এবার কোনো মানে মসলাদার কিছু একটা হবে এরকম কিছু। তো দেন বাজে কমেন্ট। একটার পর একটা ম্যাচ হারতেছি। ডিফিকাল্ট কারণ একদম ইয়াং সাইড খুবই কিছু সংখ্যক সিনিয়র প্লেয়ার ছিল। মানে আমি এমন কিছু না যে ট্রাই করতেছিলাম না যে তাদেরকে আমি বুস্ট আপ করার জন্য। ভিতরে তো আমারও খারাপ লাগছিল যে এই টিমটা কেন এরকম কিন্তু কাজ হচ্ছে। করছিল সেটা? করছিল বলতে কি আমি একটা জিনিস করতে পেরেছিলাম যেটা যে সবাইকে ভাঙতে দেইনি। আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট একটা মোমেন্ট অ্যাওয়ে
ওটা পেয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে আসবো। হয়তোবা এই সিরিজে পাই না, বাট নেক্সটে তো পাবো। জি। এই টিমটাই পারবে। সবার ভিতরে এই বিলিফটা ছিল। এবং ওই যে থাকে না যে বাজে, বাজে মন্তব্য বলে তো হুম, অনেক হুম। বাজে মন্তব্য। তো আমি হুম। একদিন বললাম যে সবাইরে, "তোমরা কি কমেন্ট পড়ো কোন কনটেন্টের?" "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, পড়ি।" আমি বলছি, "কমেন্ট পড়ো কেন? তোমার অনেক কিছু পড়ার আছে। তুমি মানুষ ভালো, ভালো কিছু মানুষ পড়ো।" এত কষ্ট করে কমেন্ট লিখছে তারা নেভার, পড়বে আমি না। কখনোই পড়ি না। খুবই কম। দর্শকদের এটাও অভিযোগ যে খেলোয়াড়দের কমিটমেন্টে ঘাটতি আছে। তারা নিজেদের জাতীয় দলের প্লেসটাকে যথেষ্ট ভ্যালু করে না। তারা ভাবে যে আমরা একতরফাই ভালোবেসে গেলাম, ওরা আমাদের ভালোবাসার দাম দিল না। মাঠে তারা সেই জিনিসটা দেখতে পারে না। আপনি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলেন, আপনি সেটা দেখেন কিনা? না, আমি ওর কথা শুনে এটা আমার মনে হচ্ছিল যে কমিটমেন্টের ব্যাপারটা এটা বোধহয় সম্ভব না। মানে মানে জাতীয় দলের এটা না, মানে ওদের খেলার উদ্দেশ্যই তো জাতীয় দলে খেলা, দেশকে রিপ্রেজেন্ট করা এবং ওখানে বেস্ট পারফরম্যান্সটা দেয়া নিজের জন্য, দলের জন্য, টিমের জন্য। আ সেখানে আমার মনে হয় না কারো কোনো ঘাটতি থাকে। there's no way. But there are times যখন হয়তো দলের অবস্থা ভালো থাকে না এবং দলের পারফরম্যান্স দেখে মনে হয় যে ওরা এফোর্ট দিচ্ছে না। অনেক সময় এরকম মনে হয় বাইরে থেকে। কিন্তু এটা আসলে কমিটমেন্টের অভাব না। সেটা হতে পারে দলের ফর্ম ভালো না, দল খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু কমিটমেন্টের অভাব থাকবে, প্যাশনের অভাব থাকবে। কারণ ওদের প্রিপারেশন দেখলে বোঝা যায় ওদের প্রচুর পরিশ্রম ওরা করে। সেটাই প্রমাণ করে যে ওরা মাঠে ভালো করতে চায়। আমরা কিন্তু হুম। দেখি যে খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রচুর পরিশ্রম করছে। টাইম অ্যান্ড এগেইন এই দৃশ্যগুলো আমরা দেখি কিন্তু ভিজিবল যেগুলো। আ আ এবং এই যে প্রিপারেশন এর জন্য এই পরিশ্রমটাই বলে দেয় যে ওখানে একটা কিছু করার জন্যই সেটা হচ্ছে। কিন্তু মাঠে সবসময় হয়তো সেটা আমরা দেখতে পাই না। ইন টার্মস অফ আউটকাম, পারফরম্যান্স আউটকামস। তো সেটা দেখে হয়তো অনেকের ধারণা এমন হয় যে এরা বোধহয় যথেষ্ট কমিটমেন্ট নিয়ে কাজ মানে করছে না। দর্শকরা মনে করে বাংলাদেশের ক্রিকেটের ফ্যান হওয়া কঠিন জাতীয় দলে খেলার চেয়ে। না, আমার কাছে যেটা ফিল হয় কি যে অ দর্শকরা শুধু কিন্তু দেখে যে আমরা একটা ম্যাচ খেলছি। বাট একটা ম্যাচ খেলার আগে একটা প্লেয়ার কতটা পরিশ্রম করছে বা একটা ম্যাচের জন্য আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছি সেটা কিন্তু কখনো কেউ দেখছে না। বা আমাদের স্যাক্রিফাইসেস গুলো সেটা কিন্তু দেখছে না। কতটা পেইন নিয়ে একটা প্লেয়ার খেলছে সেটাও দেখতেছে না। কিন্তু শুধু দেখছে যে আমরা না, ম্যাচ যদি আমি এজ খেলতেছি। এ দর্শক তো খালি রেজাল্ট চাই। আপনি যেটা বলছিলেন উইন অর লুজ, মানে না, সেটা ঠিক। বাট আমার মনে হয় যে আমরা আমরা সামহাউ আ দল এবং দর্শক প্রতিপক্ষ হওয়ার তো কোনো সুযোগ নেই সুযোগ। কিন্তু। সবচেয়ে ভালো হয় দলটা দর্শক, দল, অর্গানাইজার সবাই মিলে একটা দল যখন হয়, তখন সেই দলটা সবচাইতে ভালো খেলে। যখন দল বুঝবে, খেলোয়াড়রা যখন বুঝবে যে সবাই আমার পাশে আছে, আমার মনে হয় সবচাইতে নির্ভর হয়ে খেলার সুযোগ তৈরি হয় তখন। এবং হুম। সেটা বোধহয় দলকে সবচাইতে ভালো জি। খেলার সুযোগ তৈরি করে দেয় বোধহয়। এবং দল যখন খারাপ করবে তখন বাংলাদেশের অনেকেই মানতেই হবে যে সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েও কথা উঠছে। অনেকে বলছে যে রিটায়ার করে ফেলো, তাকে নিয়ে কাটা ছেঁড়া হচ্ছে। আপনি এবার অ্যাজ এ ক্রিকেটার বলেন, যখন সাকিবের মতো বড় ক্রিকেটারকে নিয়ে এরকম কথা হয়, আপনার কি মনে হয় যে কিভাবে প্রথমত দেখেন? আমার কাছে যেটা মনে হয় যে উনি এগুলো জানেও না। আমার কাছে এটা ফিল হয়। মানে কাইন্ড অফ আ প্লেয়ার উনি। আ উনি এগুলো বোদারও করে না। উনি উনার কাজের দিকে ফোকাস থাকে সবসময়। আর বললাম না যেটা আসলে এই জিনিসগুলো টোটালি আমাদের আয়ত্তের বাইরে। সো এটা নিয়ে আসলে আমাদের বোদার করার কোনো চান্সই নাই। সাকিব ক্যারিয়ারের যেই জায়গাটা আছে স্যার, এখন আপনার ছাত্র ছিল, ছোটবেলা থেকে দেখেছেন সবসময় সে বাউন্স ব্যাক করেই এসছে। আম, যখন রান করার দরকার করে দিয়েছে, তার ব্যাটিং নিয়ে কথা হচ্ছিল আমরা জানি, নেদারল্যান্ডসের সাথে হুম। অ্যান অল ইম্পর্টেন্ট ইনিংস খেলে দিয়েছেন। আম, এখন প্লেয়ারদের রিটায়ারমেন্টের ব্যাপারে আপনি কিভাবে দেখেন যে একজন খেলোয়াড়ের কখন খেলা ছাড়া উচিত? এই সিদ্ধান্তটা কে নিবে? সোশ্যাল মিডিয়া নিবে, বোর্ড নিবে, না খেলোয়াড় নিবে? না, আইডিয়ালি খেলোয়াড় নেওয়া উচিত। কারণ বিশেষ করে ওদের স্টেচারের প্লেয়াররা, হুম, যদি সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ, মাশরাফি এইরকম স্টেচারের প্লেয়ারের কথা যদি বলি, তাদের ওভারঅল ক্যারিয়ারে ওরা যা অর্জন করেছে সেটা শুধু ইন নট সংখ্যা না, রান আর উইকেট না। ওদের ইম্প্যাক্ট সবচাইতে ওভারঅল। বড় অর্জন হচ্ছে এত মানুষের যে ভালোবাসা, রিকগনিশন, একটা সোসাইটির রিকগনিশন, সেইটা সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু। সেই সোসাইটি যেন মনে না করে যে দে আর বার্ডেন। এটা বোঝার ক্ষমতা কিন্তু খেলোয়াড়দের আছে কিন্তু। দে গোয়িং ডাউন। সাকিবের কথাতে বোঝা যায় যে আমি যখন ড্রাইভিং সিটে থাকবো না, হুম, হুম। আমি যখন পিসি সিটে আসতে বাধ্য হব, আমি তখন খেলা ছেড়ে দেব। তার মানে আমার উপর টিমটা ডিপেন্ডেন্ট না। এটা বোঝাটা খুব দরকার প্লেয়ারদের। প্লেয়ারদের একটা দায়বদ্ধতার জায়গাও আছে। এমন এটার পাশাপাশি তাদের চিন্তা করতে হবে যে আমার এখনই আইডিয়াল সরে যাওয়ার সময়। কারণ পাশে আরেকজন খেলোয়াড় বসে আছে। ওর জন্য এখনই সময়।
দলে আসার, এটা একটা দায়বদ্ধতার ব্যাপার জায়গা আছে আচ্ছা। কিন্তু। সে সব মিলিয়ে বোধহয় এই পর্যায়ে যারা খেলে সাকিব বা এই জাতীয় পর্যায়ে খেলে, তাদের সেই সেন্স অফ রেসপন্সিবিলিটি ডেফিনিটলি আছে এবং তারাও নিশ্চয়ই বোঝে যে কোন সময়টা তাদের ছেড়ে মানে দেওয়া উচিত। সাকিবই জানবেন যে কখন খেলাটা ছাড়তে হবে, তার উপরে ছেড়ে দেওয়া উচিত। Definitely. এত বড় ক্রিকেটার, এই এতটুকু Definitely. প্রিভিলেজ তাকে দেওয়া উচিত। ডেফিনেটলি। যদি এটা প্রতিটা ক্রিকেটারের এই সময়টা তো আসবেই, যে খারাপ সময়। আপনার ফর্ম নিয়েও কিন্তু কথা হয়েছে, আপনি কিভাবে সামলান এটা? দেখেন স্বাভাবিক, আমি যদি প্রশংসা শুনতে পারি তাহলে আমি খারাপটাও শুনবো। এই দুটোরই আসলে অভ্যস্ত আমার মনে হয় থাকা উচিত প্রত্যেকটা প্লেয়ারের। কিন্তু আপনার কি কোনো ড্রিল, কোনো প্র্যাকটিস আছে যে যখন ব্যাটিং এ নামছেন, অবশ্যই যখন রান করছেন একরকম, যখন রান করছেন না, ধরে নেই যে জ্যোতি একটু পরে ব্যাটিং এ নামছেন, জ্যোতির মাথায় কি চলছে? দেখেন প্রথমত যেটা আমার ভিতরে থাকে যে বিশ্বাস পুরো দলের। কারণ আমি যদি কোনোদিন রান নাও করি বা ২ টো ম্যাচে রান করতে পারি না, 3rd ম্যাচে আমি নামছি, তখনও সবাই বিশ্বাস করে, নট ইভেন টিম ম্যানেজমেন্ট সহ সবাই, বাকি যারা থাকেন, যে না আমি যাচ্ছি মাঠে, আমি কিছু করব দলের জন্য। সেই বিশ্বাসটা আসলে কখনো চেঞ্জ হয় না। লাইক আমার ফর্মের সাথে চেঞ্জ হয় না। আচ্ছা। লাইক আমি রান করি বা না করি বা কনসিস্টেন্ট না থাকি, তাদের কাছে সেম বিশ্বাসটাই থাকে। এবং সবাই বিলিভ করে যে না এইটা এই এই যে আছে প্লেয়ারটা, এই কোনোভাবে বাউন্স ব্যাক করবে। কিছু একটা দলের জন্য করবে। ৫ টা রান বা ক্রুশাল কোনো কিছু একটা করা, ও কোনো কিছু ডিফারেন্স ক্রিয়েট করবেই। সো এই বিশ্বাসটা সবসময় আমাকে আ বলব যে নিজেকে নতুন করে গোছানোর অনেক বেশি হেল্প করে। আর 2nd হচ্ছে ট্রাই করি আমি সবসময় যে নিজের ব্যাক অফ মাইন্ড ট্রাই করি যে ভালো করার, পজিটিভ থাকার। কারণ একটা থাকে না যে চিন্তা, যে আমি যদি নিজেই পজিটিভ না থাকি বা আমি যদি নিজেই অন্য ভাইবে চলি, আমার পুরো টিমকে কে দেখবে? খুব ইন্টারেস্টিং ব্যাপার। স্যার জ্যোতি যেটা বলেছেন যে শুধু তার বিশ্বাস না, সাথে সাথে দলের বিশ্বাস, সবার বিশ্বাস প্রয়োজন। সেই জায়গা থেকে একটু আসি যে আমরা জানি যে সে নাজমুল হোসেন শান্ত যে খুব ভালো একটা ওয়ার্ল্ড কাপ যায়নি অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটার। এখন কি হতে পারে? তাকে আমরা সমালোচনা করে একেবারে ধ্বংস করে দিলাম, দল থেকে বাদ দিয়ে দিলাম। ইজি অপশন প্রবলি, বাট নট দ্য রাইট অপশন। অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছে তার পেছনে এবং উনি যোগ্য বলেই তো এই জায়গায় এসছে। না, অবশ্যই না, বাদ দেওয়ার তো প্রশ্নই ওঠে না। জিনিসটা হচ্ছে যে এক্স্যাক্টলি। আমরা মানি আর না মানি, হি ইজ অ্যান অ্যাসেট, এটা কোনো সন্দেহ নেই। সেটাই। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যত ওর থেকে সরে যাব, ওর জন্য ভালো করাটা তত কঠিন হয়ে যাবে আসলে। জ্যোতি যে কথাটা বলছিল, ও শুধু ম্যানেজমেন্টের কথাই বলল। আমি বলব যে যারা, যারা খেলা দেখে, খেলা ভালোবাসে, দেখে, তারাও যদি পাশে থাকে, কারণ যেটা হয় যে একজন খেলোয়াড়ের জন্য নিজেকে প্রমাণ করাটা ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। যদি মাথায় এটা থাকে যে আমাকে প্রমাণ করতে হবে হুম। ম্যানেজমেন্টের কাছে কিংবা আমার টিমমেটদের কাছে যে আমি আমি আই ক্যান ডু সামথিং, তখন ফোকাসটা কখনোই খেলার মধ্যে থাকবে না। না, দ্য হোল থিং বিকামস সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু। সো আর সেটা যদি না থাকে, আমি যদি জানি যে সবাই আমার পাশে আছে, জাস্ট ওয়েট করতেছে আমার একটা ভালো ইনিংসের জন্য, সবাই পাশে আছে, আমার এসব কথা কিছু মনে থাকবে না, আমার শুধু ব্যাট আর বল মনে থাকবে, তাই না? জি। কাউকে প্রমাণ করার কিছু থাকবে না। দ্যাট বিকামস ভেরি ইজি, তখন খুব সহজ হয় এখন ফিরে স্যার আসা। এই সাপোর্টটা দর্শকদের কথা বলি। ম্যানেজমেন্ট তো খেলা বুঝে দিবে, দর্শকরা কয়দিন দিবে বা কতদিন ধরে দিয়ে যাবে? না, তারা যদি definitely. বলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ডাবল মিনিং কোশ্চেন। না, ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন। না, এখানে খেলোয়াড়ের তো নিশ্চয়ই একটা দায়ের ব্যাপার আছে। আমার মনে হয় না যে দর্শক সবাই যদি পাশে থাকে, খুব বেশি সময় লাগার কথা না কিন্তু। ফর এক্সাম্পল একটা স্টেজে আমি একটা কবিতা আবৃত্তি করব এবং আমি জানি সামনে যারা বসে আছে তার মধ্যে অনেকেই আছে, তারা আমার তীব্র সমালোচনা করবে। একটু কিছু হলেই হয়তো একটা কমেন্ট করে বসবে। আমার জন্য কিন্তু ডেলিভারি করাটা খুব কঠিন হবে তখন, তাই না? আমি যদি জানি সব ফ্রেন্ডরা এখানে আছে, আমি একটা এদিক ওদিক করলে ওরা বলবে, কি দারুণ বলেছে। আমি কমফোর্টেবল ফিল করব কিন্তু। আমি ডিস্ট্রাক্টেড হব না কিন্তু। একই জিনিস কিন্তু মাঠের মধ্যে হয়। I get distracted. একটা বল খেলতে পারলাম না। সবাই বোধহয় দেখছে, ফটোগ্রাফার বোধহয় ছবিটাই তুললো, কালকে বোধহয় পেপারে যাবে, এটা নিয়ে বোধহয় ট্রল হবে। এটা আমার মাথায় চিন্তা আসবে কিন্তু মাঠের মধ্যে ইটসেলফ। সো এটা বিশাল ডিস্ট্রাকশন। এবং এটা ন্যাচারাল, এটা এটা ন্যাচারাল, মানুষের ন্যাচারাল একটা ইনস্টিংক্টিভ রেসপন্স এটা। কিন্তু ওটা যদি আমাকে ভাবতে না হয়, আমি শুধু খেলার মধ্যেই থাকবো, খেলা নিয়েই ভাববো এবং খেলতেই থাকবো। দ্যাট বিকামস ভেরি ইজি টু গেট ইনটু দ্য গেম। আমাদের একটা সেগমেন্ট আছে তোপের মুখে। আমরা চেষ্টা করি কঠিন কঠিন প্রশ্ন করার, বাউন্সারদের একটু কাটার, স্লোয়ার মিক্স করে দেওয়ার। দেখা যাক আপনারা কিভাবে নেগোশিয়েট করেন। জ্যোতিকে দিয়ে স্টার্ট করতে চাই। জ্যোতি, যদি কোনো
ক্রিকেটারের মতো ব্যাটিং করতে পারতেন, প্রথমে মেল আর পরবর্তীতে ফিমেল, কার মতো ব্যাটিং করতেন? আহ, যদি মেল বলি তো আমি সবসময় পছন্দ করি মুশফিক ভাইয়ের ব্যাটিংটা, কারণ উনি খুব গোছানো ক্রিকেট খেলে আমার কাছে যেটা মনে হয়, এবং টাফ সিচুয়েশন গুলোতে উনি ডিফারেন্ট খেলে। এবং ফিমেল যদি বলি, ডেফিনেটলি অ্যালিসা হিলি, আমি ওর ব্যাটিং প্রচন্ড পছন্দ করি। কোন ক্রিকেটারকে মাঠে দেখে স্টার স্ট্রাক হয়ে গিয়েছিলেন, লাইক ভক্তের মতো তাকিয়েছিলেন? ওইরকম হয়নি, কারণ আমি যখন মাঠে যাই তখন আমি চিন্তা করি যে আমারটা কিভাবে ডেলিভার করব, ওরকম Okay. স্টাক হই নাই, বাট ভালো লাগছে। সেটা হচ্ছে 2020 সালে যখন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাই। হিলি যেহেতু আমার খুব পছন্দের একটা Okay. প্লেয়ার, ও এদিক ওদিক স্ম্যাশ করতেছিল বল, আমি পিছনে কিপিং করতেছিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। স্বাভাবিক, সাচ এ গ্রেট ক্রিকেটার। হ্যাঁ। প্রিয় ফিমেল ক্রিকেটারকে বাংলাদেশে, সালমা আপু, আর বিদেশে? হারমানপ্রীত। হ্যাঁ। ডেফিনেটলি। না, এটা বলেন, আপনার উত্তরটা আপনি বলেন। আপনার না, প্রিয়। সালমা আপুকেই আসলে দেখে ক্রিকেটে আসা, কারণ আমি যখন ক্রিকেট খেলি তখন সালমা বলতেই উইমেন ক্রিকেট, জি, এবং সারা বাংলাদেশের কোনায় কোনায় সালমা আপুকে চেনে। তো অবশ্যই। ওনাকে দেখে আমি বলবো যে অনেক মেয়েরা ক্রিকেটে আসছে। এবং ওনার একটা বিশাল ভূমিকা আছে অনেক বড়, অনেক বড়, বাংলাদেশের অনেক বড়। নারী ক্রিকেটকে অবশ্যই, পপুলার করার definitely। পিছনে। যদি বলা হয় যে বাংলাদেশের উইমেন ক্রিকেট মানে কি, সালমা আপু। যদি একজন ব্যাটসম্যানের সাথে ব্যাটিং করার সৌভাগ্য হয় আপনার, সেটা পাস্ট, প্রেজেন্ট, মেল, ফিমেল, কার সাথে ব্যাটিং করতে চান? ওভাবে চিন্তা করি নাই কখনো, বাট ডেফিনেটলি আমার পছন্দের প্লেয়ার অ্যালিসা হিলি। সব আনসার একটাই হ্যাঁ, আসছে আর কি, যে তার সাথে হ্যাঁ, তার সাথে কথা হয়েছে আপনার, যে কোনো ডাউট নাই আর কি, আমি মানে ক্লিয়ার। ক্রিকেট নিয়ে অনেক হ্যাঁ, কথা আমি হয়েছে। যখন ওনারা বাংলাদেশে আসছে, যখন অস্ট্রেলিয়া সিরিজের সময়, তখন অনেক কথা বলছি, প্লাস এবং খুবই হাম্বল একটা মেয়ে বলবো, এবং খুব সুন্দর কথা বলে, প্লাস এক্সপিরিয়েন্স শেয়ার করা বলেন সবকিছু। আমি যখন ওনার কাছে যাই, যে বলি যে আমাদের অনেক ইয়াং প্লেয়ার আছে যারা তোমাদের খেলা দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়, এবং তোমাদের কাছ থেকে যদি শুনে, লাইক অ্যালিস পেরি আছে, আছে, তখন বলেছে হ্যাঁ ডেফিনেটলি যে কোনো সময় আমরা বসবো, কথা বলবো, বাহ। আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। যদি বাংলাদেশের কারেন্ট মেল ক্রিকেট টিম থেকে একজন খেলোয়াড়কে আপনার দলে খেলানোর সুযোগ থাকে, মেল ক্রিকেটার হিসেবে ধরেন যে রুলে, কাকে খেলাবেন? আই গেস তাওহিদ হৃদয়, বিকজ আমার কাছে মনে হয় ও অনেক অ্যাটাকিং, অ্যাগ্রেসিভ অনেক, ও যে কোনো সিচুয়েশনে ওর খেলা পরিবর্তন করে না, ওর ওয়েতেই খেলে, সো ওটা আমাকে অনেক বেশি ভালো লাগে। কোনো ক্রিকেটারের কাছ থেকে যদি ব্যাট নেয়ার, সংগ্রহে রাখারই যদি হয়, কার থেকে নেবেন? এটা দুইটা ব্যক্তির কাছে হতে হুম। পারে, এক হচ্ছে মুশফিক ভাই ডেফিনেটলি, আর সেকেন্ড সাকিব ভাই। ওকে, ফেয়ার এনাফ। ভালোই খেলেছে স্যার আপনার ছাত্র। এবার স্যার কোচের কাছে আসি। প্রথম কঠিন প্রশ্ন দিয়ে করব। অনেকদিন ধরে কোচিং করিয়েছেন, প্রিয় ছাত্র? স্যার পাস করে দেন। না 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 স্যার, আমার মনে আছে। না 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 পাস করবো কেন? আমার প্রিয় ছাত্র এখন প্যারিসে, ইজ এ স্কাল্পচার। ও, ইন্টারেস্টিং। প্রিয় ছাত্র এই কারণে যে ও বিকেএসপিতে, যখন বিকেএসপি স্টুডেন্ট ছিল, এবং বিকেএসপিতে ও ক্রিকেটার হিসেবে সাইন করতে পারেনি, আচ্ছা, কিন্তু ওর আর্টিস্ট হওয়ার পেছনে সেই 6 বছর নাকি সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স ছিল আর্টিস্ট হওয়ার পেছনে। ওর ওখানকার লাইভ আমাদের সাথে বিকেএসপির লাইফ, বিকেএসপির লাইভ কন্ডাক্ট করা, ও যা দেখেছে, অনুভব করেছে, সেটা তার নামটা That স্যার has- যদি। রফিকুল ইসলাম। আচ্ছা। গুগল সার্চ করলে ইউল গেট। আচ্ছা, ওকে, ইজ এ ইন্টারেস্টিং। রিনাউন্ড আর্টিস্ট, হুম। ফ্রান্সে আছে এখন। এবং আমার সাথে প্রায় কথা হয়, এবং somehow আমার নাকি দারুণ ইনফ্লুয়েন্স আছে ওকে, ওর ইয়াতে, কেমন করে আমি বাহ। জানি না। আমার মনে হয় আমার প্রিয় ছাত্র সে, নট নেসেসারি, ডাজন্ট হ্যাভ টু বি ক্রিকেটার। ক্রিকেটার বুঝেছি, মানে প্রফেশন বাই প্রফেশন ক্রিকেটার। ওরকম না, আমার মানে ওটা আমাকে দারুণ টাচ করেছে, যে এই ধরনের পরিবেশ থেকে এইভাবে একজন আর্টিস্ট হওয়া এবং নাম করা। এখন সে ফ্রান্সে আছে, ওর গ্যালারিতে ওর শোটো হয়, ইয়ে হয়, etc. বাহ, So ইন্টারেস্টিং। আমার মনে স্যার, কোনো ক্রিকেটারকে যদি আপনি কোচিং করাতে পারতেন, মানে অ্যাজ এ কোচ আপনি প্রাইড নিতে পারতেন বিদেশে, আমরা জানি যে দেশে তো আপনি সব বড় ক্রিকেটারদের সাথে কাজ করেছেন, মনে হয় যে ইফ ইউ কুড ট্রেন উইথ হিম, কোচ হিম, এরকম কোন ক্রিকেটার? ট্রেন্ড উইথ হার আর সরি, আর হ্যাঁ, উম, দুইটা বলতে পারেন স্যার। ওইভাবে তো কখন ভাবিনি। মেবি সচিন টেন্ডুলকার। ওকে, ওকে। স্যার, আপনার কাছে সেম প্রশ্ন। ব্যাটিং করছেন, লাস্ট উইকেট, সাথে যদি আরেকজন ব্যাটিং পার্টনার পান, কাকে নিতে চান, কার সাথে ব্যাট করতে চান? কামিন্স, Pat Cummins. Pat Cummins, Okay. because he's not going to give up.
Wow, ও রিসেন্টলি interesting. অনেকগুলি পার্টনারশিপ যদি আমরা দেখি, ম্যাচ উইনিং পার্টনারশিপ ইজ হোল্ডিং দি আদার এন্ড। হুম, হুম। এদিক দিয়ে কিন্তু সিনিয়র ব্যাটাররা রান করছে, ও ওইদিকে সামলাচ্ছে। আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি, লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি কিন্তু ওরকমই দেখেছি। আমি 50 ওভার্স ওয়ার্ল্ড কাপের কথা বলছি। সো আমার মনে হয় প্যাট কামিন্স কুড বি ওয়ান, যে রিকগনাইজড ব্যাটসম্যান না, বাট হি ক্যান হোল্ড দ্য ফোর্ট। জি। স্যার আপনার কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট দল নারী বা পুরুষ, হুম এটাই তো দরকার, হুম আমি শিখে নিলাম। এখন ঠিক আছে। হ্যাঁ, নারী বা পুরুষ হুম কবে আমরা বিশ্বকাপ জিততে পারি? আহ, কবে বলাটা বোধহয় মুশকিল। আমরা না মানে আপনি কি কবে, খুব রিসেন্ট টাইমে দেখেন কিনা? না রিসেন্ট টাইমে দেখছি না, বাট আমার মনে হয় যে এটা সম্ভব। আমরা যদি আমাদের মধ্যে যে আগ্রহ আছে, যে ইন্টারেস্ট আছে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষ বলতে বলছি যে জেনারেশন টু জেনারেশন খেলার দিকে যে আসার যে ব্যাপারটা, এটা এত এত দারুণ একটা ব্যাপার যে এত সংখ্যায় ইয়াং পিপল খেলাধুলা করে এবং ইনভেস্ট করে, এফোর্ট দেয়। দের ইজ নো রিজন আমরা যদি আমাদের দিক থেকে আমরা যদি আমাদের পার্টটা ঠিক মতো প্লে করতে পারি, মেবি 10, 12, 15 ইয়ার্স ডাউন দ্য লাইন এটা সম্ভব। এটা স্যার বিশ্বাস করে বলছেন? এটা বিশ্বাস করে বলছি। স্যার কারণ আমি বলি 1991 সালে আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল ভারতে যে আমার স্বপ্ন কি ক্রিকেট নিয়ে। 1991 সালে আমি বলেছিলাম যে আগামী 10 বছরের মধ্যে যদি আমরা বিশ্বকাপে খেলতে পারি, তখন আমরা কোয়ালিফাই করতে পারতাম না, কোয়ালিফাই করতে পারতাম না। আমার সাহস ছিল না কিন্তু বলার যে আমরা তখন রেগুলার খেলবো, এটা বলার সাহস ছিল কিন্তু বিশ্বকাপ খেলাটা, বিশ্বকাপ যদি খেলতে পারতাম তাহলে আমার স্বপ্ন পূরণ হয়ে যেত। কিন্তু সো আমরা যা ভাবি তার সাথে বেশি করা সম্ভব আসলে যদি আমরা আমাদের চেষ্টা ঠিক থাকে। স্যার কোন ক্রিকেট ম্যাচের আপনি অংশ হতে পারতেন যদি কোনো ফেমাস ম্যাচ অ্যাজ এ ক্রিকেটার, মনে হতো যে আপনি মাঠে থাকতে পারতেন, কোন ম্যাচ? অনেক ম্যাচই আছে, তাও একটা দুইটা যদি স্যার রেফার করেন। অনেক ম্যাচই আছে। আমরা যদি প্রথম নট ন্যাচারালি বাংলাদেশের খেলা, প্রথম টাইট টেস্ট যেটা হলো ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইংল্যান্ড, টাইট টেস্ট যেটা হলো, সেটাতে প্রবাবলি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ক্রিকেট ম্যাচ। ওকে, যাক, স্বাভাবিকভাবেই কোচ এবং ছাত্রী দুজনেই ভালোভাবেই আনসার করেছেন যে এটা আসলে আমারও জানার ছিল যে আপনাদের ক্রিকেট দর্শনটা বা সব কিছু মিলেছে। একটু জ্যোতির কাছে জানতে চাই, জ্যোতি, কাকে দেখে আসলে ক্রিকেট খেলাটা শুরু, বা ওই জার্নিটা যদি একটু ছোট করে বলেন। সালমা আপু ডেফিনেটলি, এবং এটার পিছনে আমাকে বলবো যে আমার বড় ভাইয়া বেশি আমাকে তো ইনফ্লুয়েন্স কিভাবে করছে। হলো যে আপনি ক্রিকেটার হতে চান, দেন কোথায় গেলেন, যদি পুরো জার্নিটা একটু আমি শুনি। টোটালি একদম বাচ্চাকাল থেকে 2 বছর যখন বয়স, হাঁটতে শিখছি, বুঝতে শিখছি, তখন থেকে আমি কখনো মেয়েদের কোনো খেলা খেলিনি। আমি দেখতাম আমার বড় ভাইয়া এবং কাজিনদের আমাদের বাড়ির উঠোনে ক্রিকেট খেলতে। সো ওইখান থেকেই আমার ওটার বেশি দেখা যাচ্ছে না যে ওই এনভায়রনমেন্টটা পেয়েছি, যার কারণে ওটা বেশি অ্যাট্রাক্ট করেছে আমাকে। ওকে, সো ভাইয়ার সাথে বিভিন্ন জায়গায় যেতাম, টেনিস খেলতে যেতাম। সো প্রথম দিকে তো কেউ নিতে চাইতো না, এক ছোট, তারপরে মেয়ে, বল লাগলে ব্যথা পাবে, কান্নাকাটি করবে, এরকম টাইপসের কেঁদেছেন? অনেক বলের অনেক বলবো যে বলের অনেক আঘাত পেয়ে আমি বাসায় ফিরে আসছি, কান্না করছি, আবার চোখ টোক মুছে আবার গেছি। এবং ভাইয়ার একটা অন্যরকম পাওয়ার ছিল, মানে সবাই রেসপেক্ট করতো, যার কারণে না চাইলেও নিত, কিন্তু দুধ ভাত হিসেবে নিত আর কি, যে রানও কাউন্ট হবে না, বল করলে কোনো লাভ নেই, এই টাইপসের। বাট আমি এটা মানতাম না। কেন আচ্ছা, কেন আমাকে নিতে হবে? আমি যেহেতু খেলতেছি কষ্ট করে, আমার রান কাউন্ট করতে হবে, আর রান না কাউন্ট করলে আমি খেলবো না, ব্যাটিং করবো না। সো এরকম, বাট আস্তে আস্তে সবাই আসলে ওই অ্যাকসেপ্টেন্সটা চলে আসলো যে না, একটা মেয়ে খেলে। এবং আমাদের ওই শহরে, মানে শেরপুরে একদম টোটালি যেখান থেকে আমি আসছি, জানতো যে একটা মেয়ে খেলে, বাট মানে মেয়েটা খেলে মানে কোন মেয়েটা এটা জানে না কেউ, এরকম টাইপসের। তো ওইখান থেকে আস্তে আস্তে দেন ভাইয়া আমাকে যখন উইমেন ক্রিকেট স্টার্ট হয় 2007 সালে, তারও পর থেকে মনে হয় 9-10 দিকে বিভিন্ন প্লেয়ারের ছবি দেখাইতো, যেগুলো পেপারে আসতো বা কিন্তু সালমা আপুকে বিশেষ করে সবসময় দেখাতো যে এটা সালমা আপু, এটা রুমানা। তখন তিনি সেরা অলরাউন্ডার হয়েছিলেন। হ্যাঁ, তো সালমা আপুকে দেখাতো। তো আমি সালমা আপুর সাথে যে এদের সাথে বা ওনার সাথে তোমাকে একদিন খেলতে হবে, এবং এটা বলতো যে একদিন তোমাকে দলকে লিড দেওয়া লাগবে। তো আমার ব্রেনের ভিতরে আমার ভাইয়া স্বপ্নে বলতো যে দেখো তুমি একদিন দলকে লিড দিবা, দেখবা তুমি ক্যাপ্টেন হবা, এরকম। তো আমি বলতো তুমি আমাকে এরকম করে বলো কেন? কেন জানি আমার মনে হয় আমার স্বপ্ন এটা, তুমি করবা। বাট আমার প্রথম ড্রিমই ছিল যে আমি সালমা আপুর সাথে খেলি। আমি যখন ওনাকে প্রথম মানে সিনিয়র প্লেয়ারদের দেখি, আমি জাস্ট অবাক ছিলাম যে যাদেরকে দেখে আমার ক্রিকেটে আসা তিনি খেলতেছেন। এবং যখন আমি ক্যাপ্টেন্সি পাই, তখন জিনিসটা এরকম ছিল যে যার আন্ডারে খেলার আমার স্বপ্ন ছিল, তারা আমার আন্ডারে খেলছে। এবং হিউজ একটা জিনিস যে উনি এসে, সালমা আপু এসে যখন আমাকে আমার পিঠে হাত দিয়ে বলেছে যে না জ্যোতি,
তুই করতে পারিস, খুব ভালো হয়েছে, কংগ্রাচুলেশন বা কিছু। ইমোশনাল হয়ে গেছেন। হ্যাঁ, তখন আমার কাছে মনে হচ্ছে সব থেকে বড় পাওয়া আমার। সো হিউজ জিনিস। আর ক্রিকেটে স্ট্রাগল বলতে মেয়েদের জন্য বলবো যে আমার সময়টাতে আমি যখন 11তে ক্রিকেটে আসি অনেক 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 বেশি ডিফিকাল্ট ছিল। বলবো যে উইদাউট ফ্যামিলি সাপোর্ট অনেক বেশি অসম্ভব ছিল। ঢাকায় আসি, প্র্যাকটিস করি, বাট তখন ওরকম ফ্যাসিলিটি ছিল না, ভালো ব্যাট ছিল না, ভালো কিট ছিল না। সো তখন ওইভাবে কেউ আগায় আসে নাই। ফিনান্সিয়ালি ভাবে ফ্যামিলিও এরকম স্ট্রং ছিল না, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার ছিলাম। বাবার একমাত্র ইনকাম থেকে 3 ভাই বোনের পড়াশোনা প্লাস ক্রিকেট অবশ্যই এক্সপেন্সিভ একটা খেলা। তো সবকিছু ম্যানেজ করা, আমি জানি আমার মা বাবা কতটুকু স্যাক্রিফাইস করছে আমাকে এই পর্যন্ত আনার জন্য। সো এটা হিউজ একটা জিনিস আমি মনে করি একটা স্যার, মেয়ের জন্য। ইন্সপায়ারিং স্টোরি, মানে না, এই গল্পগুলো এবং আমাদের এবং বারবার এবং শোনা এবং এবং উচিত। এই যে যেটা বললো না, ভাইয়ের কথা যেটা দ্য রোল বললো, অফ আ মেন্টর না? না, লোন অফ মেন্টর এবং একজন কোচের কাজ কিন্তু সেটা। এই যে স্বপ্ন দেখানোটা, এই আলোটা জ্বালানো, ভেতরে যে আলোটা জ্বালানো, এই ভাইয়ের কারণে বোধহয় ভেতরে সেই আলোটা আসছে, কারণ যেটা ভাইয়া হ্যাঁ, সবসময় চাইতেন যে সেটা হ্যাঁ, সে ক্রিকেটার হোক, বাট হ্যাঁ, তখন তো ওইটা মানুষ ওইটা তো বোধহয়। বুঝতো না যে ক্রিকেটার হইলে কি হবে। সবার কথা ছিল যে যেই জিনিসটা করলে, যে প্রফেশনে গেলে সামনে আপনি কি আছে? ইনকাম করতে ও পারবেন, রাইট। টাকা হুম আসবে, হুম উপার্জন হবে, সো তুমি ওই প্রফেশনে যাও। সো আমার মা বাবা তখন ইনিশিয়ালি ভাইয়াকে সাপোর্ট করে নাই। তো ভাইয়ের কথা হচ্ছে যেহেতু আমি পারি নাই, তুমি আমার স্বপ্ন দেখো বা আমার স্বপ্নের পথে তুমি হাঁটো, তোমাকে আজকে দেখলে হয়তো বা আমার স্বপ্ন পূরণ হবে। সচিন টেন্ডুলকারেরও একটা অজিত টেন্ডুলকার প্রয়োজন ছিল, সৌরভ হুম, গাঙ্গুলিরও একজন হ্যাঁ। স্নেহাশিস গাঙ্গুলি দরকার হয়। আপনার ভাইয়ের নামটা বলুন। সম্রাট সম্রাট হ্যাঁ। সালাউদ্দিন সম্রাট। সালাউদ্দিন সম্রাটের নামটাও সবার জানা উচিত, তার Absolutely, গল্পটাও আসলে আমাদের আরো absolutely, বলা উচিত। absolutely. আর একটা ছোট্ট কথা বললাম, যে একটা ছোট্ট কথা একটা মানুষের ভেতরে যে কি পরিবর্তন নিয়ে আসতে পারে। অনেক কথা লাগে না কিন্তু। ছোট্ট একটা কথা একটা Amazing. মানুষের ভিতরে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। স্যার, আপনি যেটা বলছিলেন মেন্টরের ভূমিকা, এখন যদি আপনাকে একটু প্রশ্ন করে, আমি আপনার একজন একজন করে ছাত্রের নাম বলি, কারেন্ট ক্রিকেটার, অনেকের সাথে কাজ করেছেন, তাদেরকে যদি এক লাইনে কোনো অ্যাডভাইস দিতে চান, আমি একটু শুরু করি। নাজমুল হোসেন শান্ত। হ্যাঁ, সেলফ বিলিভ আমার মনে হয় ইটস Okay. খুব ইম্পর্টেন্ট। সেলফ বিলিভ, হি ইজ গোইং থ্রু Important. লাফ টাইম। সেলফ বিলিভ, লিটন কুমার দাস। স্টে অ্যাওয়ে ফ্রম ডিস্ট্রাকশনস। সৌম্য সরকার। ওকেও বলবো সেলফ বিলিফের কথা। Okay. তৌহিদ হৃদয়। কিপ গোয়িং, সাকিব আল হাসান। পুট ইয়োরসেলফ টুগেদার, মুশফিকুর রহিম। গেট গোয়িং, মাহমুদুল্লাহ রিয়াদ। কিপ ইট আপ, তাসকিন। ডোন্ট লুজ ইয়োর হার্ট, শরীফুল। স্ট্যান্ড টল, বাহ। মুস্তাফিজ। গেট ইয়োর অ্যাক্ট টুগেদার, রিশাদ। কিপ ইয়োর ফুট অন দ্য ফ্লোর, Okay. মেহেদী হাসান মিরাজ। ডোন্ট গিভ আপ, শেখ মেহেদী। ক্যারি অন, তানজিব সাকিব। বি ব্রেভ, বি আহ, ইনোভেটিভ, তানজিদ হাসান তামিম। কিপ গোয়িং। আই হোপ যে আমাদের ক্রিকেটাররা এটা দেখবেন, কারণ এই কথাটা বললাম এই কারণে, কারণ ভাইয়ের একটা স্বপ্নের বীজ বুনে দেওয়া কি কাজ করতে পারে, তার একটা দারুণ উদাহরণ আমাদের সামনেই বসে আছে। আমরা বারবার দর্শকদের নিয়ে কথা বলেছি, যতই যাই বলি, দর্শকরা বাংলাদেশের ক্রিকেটের হার্ট। আজকে বাংলাদেশের ক্রিকেট এত দূর আসার পেছনে দর্শকদের একটা বিশাল ভূমিকা আছে। এত কিছুর পরেও খেলা ভোর 4টায় হোক, রাত 1টায় হোক, ঠিকই টিভির সেটের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে থাকে বলেই বাংলাদেশের ক্রিকেট আজকে এই অবস্থায় আছে। তো আমাদের পরবর্তী রাউন্ড দর্শকদের নিয়েই। রাউন্ডটা হচ্ছে পাল্টা জবাব। বেশিরভাগ আসলে আপনার ফেসবুক পোস্ট থেকে কমেন্ট নেয়া। ছবি দিয়েছেন, আপু মিষ্টি হাসি, সুন্দর লাগছে, নিশ্চয়ই ধরনের কমেন্ট অনেক পান। কি বলেন? থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, একজন হচ্ছে আপনি ক্রিকেটার না হয় অ্যাক্টর হলে বেশি ভালো হতো, ক্রিকেটার না হলে অ্যাক্টর হতেন কিনা, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। নট ব্যাড। আমার কাছে মনে হয় আমার জার্সি নাম্বার 1 শাকিব খান, নাম্বার 1 শাকিব খান। সো একটা কানেকশন আছে। আচ্ছা, ইন্টারেস্টিং। এটা লিখেছেন যে আপনারা ম্যাচ জয়ের পরে লিখেছেন বেস্ট উইশেস টু বেঙ্গলি টাইগ্রেস। সো আপনি মনে করেন যে আপনারা আসলে টাইগ্রেস নামটা নেয়ার যোগ্য দাবিদার? দেখেন, যেহেতু মেন্স ক্রিকেটকে বলে টাইগার, টাইগ্রেস বলে, বাট আমার কাছে মনে হয় এখনো আরো আরো অনেক কিছু করার বাকি টাইগ্রেস হওয়ার জন্য। জি। আপু, আপনার একটা ব্যবহার করা ব্যাট আমাকে দিলে হয় না, প্লিজ প্লিজ?
সরি সম্ভব না। কারণ আমি যত ধরনের ব্যবহৃত ব্যাট আছে সেগুলো হচ্ছে খুবই নিডি যে প্লেয়ার গুলো থাকে যারা ব্যাট কেনার জন্য এফোর্ড করতে জি। পারে না, তাদেরকে আমি দিয়ে দিই। আপু কুমিল্লা থেকে বলছি, আমার অনেক ইচ্ছা আপনার সাথে দাঁড়িয়ে একটা সেলফি তুলবো। কিভাবে জানি না আপু, প্লিজ হেল্প মি। চলে আসেন মিরপুরে। ওকে, অবশ্যই মিরপুরে। এভাবে ওপেন ইনভিটেশন দিলে হবে না, গেটে ইস্যু আছে। আচ্ছা যে আহ, কারণ আপনি পরে দেখবেন যে সত্যি সে চলে আসছে। সত্যি চলে আসছে। আমি জানি না কোথা থেকে বলছিলেন, না কুমিল্লা থেকে বলছেন। আহ, গানের কণ্ঠে ক্রাশ খেয়েছি, একটা গান হয়ে যাক এখন। আমি শুনি না কখন আপনাকে গান ক্ষমা। গাইতে। আচ্ছা, এই প্রশ্নটা আই গেস করা উচিত কিনা জানি না, বাট তারপরে আপনি চাইলে অ্যাভয়েড করে যেতে পারবেন। বাংলাদেশের নারী হিসেবে আমি নিশ্চিত এই প্রশ্নটা অসংখ্যবার শুনেছেন। বিয়ে কবে করছেন? ভেরি সুন। ওহো, না, আল্লাহ চাইলে আর মা বাবা চাইলে। আচ্ছা, এবার নাজমুল আবেদিন ফাহিমের ফেসবুক থেকে নেওয়া প্রশ্নগুলা, যে আপনার আসলে যেটা বলছিলাম যে সবাই আসলে আপনাকে কমপ্লিমেন্টই দিয়েছে যে ফাহিম ভাই, বাংলাদেশের ক্রিকেট ভুবন আপনার পেশাদারি পদচারণা অভিজ্ঞতা সম্পর্কে একটা বই লিখলে বাংলাদেশের ক্রিকেটের অনেক উপকার হবে, বই লেখার ব্যাপারে। না, একটা ওরকম একটা চিন্তা ভাবনা আছে, মানে বই লিখবো একটা, নট নেসেসারিলি কোচিং এর উপরে বই, বাট ক্রিকেটের উপরে একটা বই, যেখানে যেটা পড়ে সবাই কোনো না কোনো ভাবে লাভবান হবে। একজন লিখেছে সহজ তার চাওয়া, স্যার আমাকে একটা খেলার সুযোগ করে দেন। আমি বলবো তার যেখানে আছে সেখানে আমাদের প্রত্যেকটা জায়গাতে তো বিসিবির কোচরা আছেন, প্রত্যেকটা জেলাতে। জেলা কোচের সাথে যোগাযোগ করলে বোধহয় খেলার সুযোগটা হয়ে যেতে পারে। এখনো কোনো সমস্যায় পড়লে প্রিয় ফাহিম স্যারের কাছেই ছুটে যান ক্রিকেটাররা। কে বেশি আসে? সাকিবের সাথে যোগাযোগটা বেশি হয়। আপনার শিষ্যদের মধ্যে কে ভালো গান গাইতে পারে? আসলে দলে কে গান গাইতে পারে ভালো? এদের মধ্যে কেউ গান গাইতে পারে বলে তো আমার মনে হয় না। গান হ্যাঁ, গাইতে গলা পারে বলে শুনেও মনে হয় না। না, গলা শুনে মনে হয় না। যে অনেক সময় থাকে না যে স্যার একটু হ্যাঁ, গলা শুনে মনে হয় সুরেলা যে, সুরেলা, হ্যাঁ, হ্যাঁ, মনে হয় না। নাই এরকম না। To be honest, কখনো কাউকে গান শুনতে দেখিনি এদের মধ্যে কাউকে। হ্যাঁ, গান গাইতে আমার মনে হয় যে না, স্যার গান গাইতে পারেন। আমি নিজেই লাইভ শুনেছেন স্যার গান প্রফেশনাল। আমরা ডুয়েটও গিয়েছি। রাইট, আমি জানি, তারপর বললাম যে এই প্রশ্নটা ইন্টারেস্টিং। সাকিব দিয়ে আপনার কথা শুনে? আমি খুব বেশি ইনস্ট্রাকশন দেই না, তবে দিলে শুনে। আচ্ছা, স্বাভাবিক, মানে যেহেতু সবাই সাকিব আল হাসানকে যেভাবে দেখে দুর্বিনীত, একটু ড্যাম কেয়ার দেখে, বা দিন শেষে আমার মনে হয় যে যখন ক্রিকেট শেখার জায়গাটা আসে, ক্রিকেটার সত্তা নিয়ে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই এত বড় ক্রিকেটার। একেবারে শেষ পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই, বেশি দূর যাব না, নেক্সট 5 বছরে বাংলাদেশের নারী ক্রিকেটকে কোথায় দেখছেন? ডেফিনেটলি, কারণ প্রথমত হচ্ছে যে আমার বলবো যে অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ এ প্লেয়ার দুটোই আমার একটা ড্রিম হচ্ছে যে আমাদের টিমটাকে এমন একটা জায়গায় দেখা যেখানে যাওয়ার পরে আমাদেরকে আর কোয়ালিফাই করতে হবে না বিশ্বকাপ খেলার জন্য, টি-20 হোক এবং ওডিআই হোক। কারণ আমি জানি যদি আমাদের এই টিমটা এবং উইথ বলবো যে ফিউচার যারা আসছে তাদেরকে যদি আমরা এই সুযোগটা করে দিই, এখন যারা আমরা আছি যে তাদেরকে কন্টিনিউয়াসলি আমরা ইন্টারন্যাশনাল গেমের ভিতরে থাকবো এবং আইসিসির ইভেন্টগুলো আমরা ফ্রিলি খেলবো, কোনো চাপ থাকবে না। সো ডেফিনেটলি এই টিমটা টপ 4 একটা র্যাঙ্কের ভিতরে চলে আসতে পারবে। এবং এটা সম্ভব এটা সম্ভব, স্যার? এটা সম্ভব। এখন যে টিমটা আছে না, ইটস এ গুড সাইড, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম যদি আমরা 4-5 বছরের কথা চিন্তা করি, নিচে যে খেলোয়াড়গুলি আছে, ইয়াং প্লেয়ার, খুব ভালো ভালো খেলোয়াড় আছে, ওদেরকে যদি আমরা একটা গড়ে তুলতে পারি, সেই কারণে বোধহয় একটা এ টিমের প্রয়োজন হবে। করতে যদি পারি এবং রিপ্লেসমেন্ট গুলি চলে আসেন, এবং স্যার যেটা মনে হচ্ছে যে আমাদের নারী ক্রিকেট ইজ রাইট অন ট্র্যাক। আমরা বড় টুর্নামেন্ট অর্গানাইজ করছি, আমরা বিশ্বকাপের আয়োজক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সাপোর্ট করছেন। তাতে কিন্তু বোঝা যায় যে একটা সবার একটা প্রচেষ্টা আছে নারী ক্রিকেট দলকে সাহায্য করেন, এগিয়ে নেওয়ার। কিন্তু যেই জায়গায় আসলে দর্শকদের হতাশাটা এই মুহূর্তে আছে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আমাদের পুরুষ ক্রিকেট দল, যাদের নিয়ে আসলে অনেক আবেগ, অনেক স্বপ্ন, এত কথার পরেও কিন্তু সে আশা নিয়ে মানুষ বসে, তারা হয়তো কিছুটা দিশেহারা যে আসলে আমাদের ক্রিকেটটা কই যাচ্ছে, আমাদের হাতে কি যথেষ্ট খেলোয়াড় নেই। এখন সেই জায়গা থেকে যদি বলি, বাংলাদেশের ক্রিকেটের সাথে আছেন, ক্লোজলি মনিটর করছেন, কয়েকজন ক্রিকেটার যদি বলেন যে যারা আপ এন্ড কামিং সামনে ভালো করতে পারে কয়েকটা। হ্যাঁ, অবশ্যই। আমরা যদি
রিসেন্টলি যারা উঠে এসছে তহিদ হৃদয়দের জেনারেশনের কথা বলি, এখানে রিশাদের কথা বলি, শরীফুলদের মতো প্লেয়ারদের কথা বলি, এরা কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ডের ক্রিকেট জি। খেলছে এবং এদের আশেপাশে এবং এদের ইমিডিয়েট জুনিয়র যে জেনারেশন তারাও কিন্তু এশিয়া কাপ যারা চ্যাম্পিয়ন হলো হুম, হুম। ওই ধরনের খেলোয়াড়দের মধ্যে কিন্তু কয়েকটা নাম যথেষ্ট যদি বলেন স্যার, জিশান হ্যাঁ, আছে জিশান বা আছে, জিশান বোধহয় জি, অস্ট্রেলিয়াতে যাচ্ছে যা জি, দেখলাম যে হ্যাঁ। খুব ইয়াং ইমন বয়সে আছে, কিন্তু ইমন আছে, রাব্বি আছে, রাব্বি আছে, আরিফুল আছে। আরিফুল গুড অলরাউন্ডার হুম, আরিফুল হুম। আছে। সো আমার মনে হয় বেশ কিছু খেলোয়াড় আছে। এটা এখন ডিপেন্ড করবে আমাদের উপর যে আমরা কিভাবে গড়ে তুলছি। ওদেরকে বোধহয় আমরা গড়ে তুলতে যদি পারি, ওদের সেই মাইন্ডসেটটা বোধহয় আছে আরেকটা লেভেলে ক্রিকেটটাকে এবং নিয়ে যাওয়ার। এইটা নিয়ে তো স্যার আমরা কথা বলছিলাম যে যেন জাতীয় দল বাদেও যারা আছেন হুম, হুম, তাদের যথেষ্ট খেলা থাকে। হুম, হুম। অস্ট্রেলিয়া ট্যুর গেম ডেভেলপমেন্ট এটা বিসিবি খুবই যে সুযোগ নিয়েছে খুবই খুবই ইফেক্টিভ হবে। জরুরি। সো ওই জায়গাটায় যারা এরপরে হালটা ধরবে তাদেরকে ভালোভাবে প্রস্তুত করাটা খুব এক্সপোজারটা দেওয়া। এক্সপোজারটা দেওয়া, তৈরি করাটা খুব জরুরি। সেদিকে বোধহয় আস্তে, আস্তে চোখ দিচ্ছে। হাই পারফরম্যান্স এর প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক প্রোগ্রামই দেখতে পাচ্ছি বিদেশি কোচ-টোচও আসছে। নতুন কোচ কিছু বাংলাদেশি কোচকে এমপ্লয় করা হয়েছে। সো এফোর্টস আর দেয়ার। হোপফুলি এটা কাজে আসবে এবং আমরা হয়তো সামনে আরেকটা লেভেলে যাওয়ার স্বপ্ন দেখতে পারি এবং জি, আমাদের বোধহয় উই ও ইট টু দি জেনারেল পপুলেশন। জি। সবাই এত আগ্রহ নিয়ে খেলার পেছনে সময় দেয়, দেখে। আমি আশা করব যে তাদের সেই আশাটা পূরণ হবে। আমাদের খেলোয়াড়রা তাদের সেই আশাটা পূরণ করবে। থ্যাংক ইউ স্যার। শেষ করব একটু জ্যোতির কাছ থেকে শুনতে চাই। আমি নিশ্চিত যে বাংলাদেশে হাজার হাজার মেয়েরা ক্রিকেট খেলতে চায়। আজকে আপনারা যেখানে আছেন সে অবস্থানে আসতে চায় এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের জার্সি গায়ে দেশকে রিপ্রেজেন্ট করতে চায়। তাদের জন্য যদি কোনো মেসেজ দেন। প্রথমত হচ্ছে যে গিভ আপ করা যাবে না, কারণ জানি যে আমাদের এই রাস্তাটা সহজ না। যদিও আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য, চেষ্টা করছি যেন এই রাস্তাটা অনেক বেশি সহজ হয়। কারণ সালমাপুরা আমাদের জন্য করে গেছেন, যার কারণে আমরা হয়তোবা আরো বেশি কমফোর্টেবলি এখন খেলছি। আমরা আরো চেষ্টা করবো যেন তাদের জন্য রাস্তাটা আরো বেশি সহজ হয়। সো এবং ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে এবং আগামীতে আরো বেশি বলবো যে উন্নতি হবে, আশা রাখি আমি সেটা। এবং ক্রিকেটে কিন্তু মেয়েদের এখন একটা ভালো ভবিষ্যৎ আছে। সো সেই ক্ষেত্র থেকে যে হাল ছাড়া যাবে না, কষ্ট করতে হবে এবং নিজের স্বপ্নটাকে আসলে সবসময় চেস করতে হবে। স্যার, ফাইনাল ওয়ার্ডস। না, ফাইনাল মোস্ট থ্যাংকস ফর হ্যাভিং আস অন বিহাফ অফ বোথ অফ আস। থ্যাংকস ফর হ্যাভিং আস। কারণ আমার মনে হয় যে আলাপ আলোচনা হওয়া উচিত। শুধু রেজাল্ট, ম্যাচ জিতলাম কি হারলাম সেটা নয়। এর বাইরেও আর অনেক কিছু আলাপ আলোচনা আছে ক্রিকেটে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত। থ্যাংকস ফর হ্যাভিং আস। যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো যে আ বাংলাদেশ দলের পাশে থাকেন। আল্টিমেটলি বাংলাদেশ দল যাই ক্রিকেট হোক না কেন দেশে, আমরা আল্টিমেটলি বাংলাদেশ ক্রিকেট দলের জন্যই খেলা দেখি বা আগ্রহী ক্রিকেটের কারণে। সো আমার মনে হয় ওর পাশে থাকাটা খুব জরুরি হবে এবং ভালো খারাপ দুটোই থাকবে। ভালো খারাপ দুটোই থাকবে। আ লেটস নট কনফিউজ যে খেলোয়াড়দের কমিটমেন্ট বা এসব নিয়ে কনফিউজ না থাকাই ভালো। ওরা ওদের দিক থেকে চেষ্টা করছে। এবং আমি সামনেও আপনি অনেকে ক্রিকেটারদের কথা বলছেন যে যারা হ্যাঁ, তৈরি সামনে হচ্ছে। সামনে তৈরি হচ্ছে এবং আমি আশাবাদী যে নেক্সট ২-৪ বছরের মধ্যে হয়তো আমরা আরো কিছু নতুন মুখ দেখব। পুরনো কেউ হয়তো আস্তে, আস্তে খেলা থেকে সরে যাবে এবং আমরা একটা নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলবো, সেরকম স্বপ্ন দেখি এবং আশা করব যে আমাদের স্বপ্ন পূরণের পাশাপাশি, দলের স্বপ্ন পূরণের পাশাপাশি যারা খেলা দেখেন, ফলো করেন যারা, তাদেরও স্বপ্ন পূরণ হবে। কিন্তু তাদের পাশে থাকাটা খুব জরুরি। জি, বিশেষ করে খারাপ সময়ে পাশে থাকাটা খুব জরুরি। জি। আশা করি তারা সেটা থাকবেন। ধন্যবাদ আপনাদের দুজনকেই। শেষ করছি যেমনটা জ্যোতি বললেন এবং ফাহিম স্যার বললেন যে অবশ্যই হতাশ হওয়ার অনেক কারণ হয়তো আমাদের দর্শকদের আছে। কিন্তু আমাদের কিন্তু অনেক খেলোয়াড়রা তৈরি আছেন যারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক দেবেন এবং এখনো যারা আছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে আরো দেয়ার। এবং দর্শক হিসাবে আমাদের কাজ একটাই, একটু কষ্ট করে ধৈর্য ধরে তাদের পাশে থাকতে হবে। সামনে আমাদের নারী ক্রিকেটারদের বেশ কিছু টুর্নামেন্ট আছে বা বাংলাদেশের ছেলেদের খেলা আছে। বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবেন।